হঠাৎ করে আজকে বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়েটা হবে আমি আজকে সকালেও ভাবিনি। কী থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সে আর কেউ নয়, আমার চাচাতো বোন। আমার আপন চাচাতো বোন, যাকে আজকে সকালেও আমি আপু বলে ডেকেছি, কিন্তু এখন আমার বউ। আর এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর আপু মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু আপনারা কিছু বুঝতেছেন না তো। চলেন পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমার চাচাতো বোন মানে তানিয়ার বিয়ে ঠিক হয়। আমরা সবাই মিলে ছেলেটাকে দেখি, আর আমাদের সবার ছেলেটাকে খুব পছন্দ হয়, আর তানিয়ারও খুব পছন্দ হয়। আর বিয়ের তারিখ ঠিক হয় আজকে। আর ছেলেটা খুব বেশি ভালো আর সুন্দর, বলা যায় সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু বলে না, সবার কপালে সব সুখ থাকে না, তেমনি তানিয়ার কপালেও হয়তো এই সুখ নেই। ও হ্যাঁ, আপনাদের আসল বিষয়টা বলি। আজ সকালে আমি বিভিন্ন ধরনের টুকটাক কাজ করছিলাম, চাচাতো বোন বলে কথা, তাছাড়া বড়, তাই আমি অনেক মজা করছিলাম আর কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? আমি শাহিনের ছোট ভাই বলছি। শাহিন মানে তানিয়ার হবু বরের নাম। হুম। রাকিব বলল, তোমাদের আসতে আর কতক্ষণ লাগবে? আপনারা হয়তো বুঝতে পারছেন, রাকিব শাহিন ভাইয়ের ছোট ভাই। আমাদের আর কোনো দিন যাওয়া হবে না। কান্না করতে করতে বলল। আরে রাকিব, কান্না করছো কেন? কি হয়েছে বলো তো তুমি আমাকে। শিয়াব ভাইয়া, কিভাবে বলবো, আমি নিজেও জানি না। কি হয়েছে সেটা তো বলো ভাই। ভাই, তোমার বোনের কপালে হয়তো আমার ভাই নাই। মানে তুমি কি বলতে চাচ্ছ? খুলে বলো প্লিজ। আমার ভাইয়া আর আরে রাকিব, বলো প্লিজ, তোমার ভাইয়া শাহিন ভাইয়ের কি হয়েছে? ভাইয়া আর আমাদের মাঝে নেই। কি কি বলছো তুমি এসব? ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কি বলছো এসব? হুম, আমি ঠিক বলছি। কি করে হলো এসব? আমরা সবাই মিলে আনন্দের সাথে আসছিলাম। ভাইয়া আর আমি এক গাড়িতে ছিলাম। হঠাৎ করে আমাদের গাড়ির ব্রেক ফেল করে। অনেক চেষ্টা করেও ভাইয়া গাড়ি থামাতে ব্যর্থ হয়, আর তার ফলে গাড়ি গিয়ে ধাক্কা মারে গাছের সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর কি হলো বলো প্লিজ রাকিব। হুম, বলছি। হুম, বলো রাকিব। আমার যখন জ্ঞান ফিরে, তাকিয়ে দেখি আমি হাসপাতালে। তারপর আর শাহিন ভাইয়ের কি হলো? বলছি। তাড়াতাড়ি বলো রাকিব। আমার জ্ঞান ফেরার পর শুনতে পেলাম ভাইয়ার মাথায় আঘাত লাগে, আর মাথায় আঘাত লাগার ফলে ভাইয়া ওখানেই মারা যায়। আমার রাকিবের কান্না সহ্য করতে পারছিলাম না, তাই আমি রাকিবকে বললাম, রাকিব আমি আসছি। আর তোমরা কোন হাসপাতালে আছো? আমরা হাসপাতালে আছি। আমি আসছি বলেই আমি ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে বের হব, তখন চাচা বলল, কোথায় যাস এ সময় শিহাব? আমি এসে তোমাদেরকে বলছি সব। চাচাকে আর কোনো কথা বলতে না দিয়ে আমি বাইক নিয়ে বের হলাম রাকিবের বলা হাসপাতালে। হাসপাতালে পৌঁছে সোজা রাকিবের কেবিনে গেলাম। আমি রাকিবের কেবিনে গিয়ে বললাম, তোমার খবর কি রাকিব? ভালো না ভাই। কান্না করো না ভাই। কান্না করা ছাড়া কিছুই নেই যে ভাই আমাদের। রাকিব, তোমার আম্মুরা কই? ভাইয়ের কাছে, পাশের কেবিনে। ভাই কান্না করো না। রাকিবকে সান্ত্বনা দিতে দিতে আমি নিজেও কেঁদে ফেললাম। কিছুক্ষণ কান্না করে রাকিবকে সান্ত্বনা দিয়ে শাহিন ভাইয়ের কেবিনে আসলাম। এসে দেখি সবাই কান্না করছে। সবার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি নিজেও কেঁদে ফেললাম। আমি কান্না করতে করতে বললাম, আন্টি আর কান্না করবেন না প্লিজ। আঙ্কেল প্লিজ আপনি অন্তত কান্না করবেন না। কিভাবে কান্না থামাই বলো বাবা? আঙ্কেল আপনি কান্না করলে আর এইভাবে ভেঙে পড়লে সবাইকে সান্ত্বনা দিবে কে? কিভাবে কান্না থামাই বলো বাবা? শাহিন আমাদের বড় ছেলে বাবা। হুম, আমি জানি, কিন্তু আপনারা কান্না করলে কি শাহিন ভাইয়াকে ফিরে পাবেন? প্লিজ আপনারা থামেন সবাই। দেখি সবাই আমার কথায় কান্না থামিয়ে দিল। আমি আবার বললাম, আমার মনে হয় এখানে বসে না থেকে শাহিন ভাইয়াকে নিয়ে বাসায় গিয়ে মাটি দেবার ব্যবস্থা করা উচিত। পেছন থেকে রাকিব বলল, হ্যাঁ, আকাশ ভাইয়া ঠিক বলেছে। ভাইয়াকে বাসায় নিয়ে গিয়ে মাটি দেবার ব্যবস্থা করা উচিত। আঙ্কেল বলল, চলো সবাই।
শাহিনকে নিয়ে বাসায় চলো। আমি বললাম, আঙ্কেল আমি কি আপনাদের সাথে যেতে পারি? হুম, অবশ্যই যেতে পারো, তুমিও তো আমার ছেলের মতো। চলেন। আমরা সবাই শাহিন ভাইয়াকে নিয়ে বাসায় ফিরলাম। শাহিন ভাইয়াদের বাসায় ফিরে একটু পর শাহিন ভাইকে মাটি দেওয়ার ব্যবস্থা করা হলো। সবাই মিলে শাহিন ভাইয়াকে মাটি দিয়ে দোয়া করে সবার কাছে বিদায় নিয়ে চলে এলাম। বাইক নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাঁ, বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। বাসার ভিতরে ঢুকতেই চাচা বলল, এতক্ষণ তুই কই ছিলি বলতো শিহাব? দেখলাম চাচার পেছনে সবাই একসাথে দাঁড়িয়ে আছে, আর তানিয়া আপুও আছে। তাই আমি বললাম, তোমরা সবাই শান্ত হও, আমি সব খুলে বলছি তোমাদের। তাড়াতাড়ি বলো না কেন? আসলে আসলে শাহিন ভাইয়া, কি হয়েছে বলো তো বাবা? আর কান্না করছিস কেন বাবা? আসলে শাহিন ভাইয়া আর আমাদের মাঝে নেই। শাহিন ভাইয়া মারা গেছেন। আরও সব কিছু খুলে বললাম। এদিকে তানিয়া আপু আমার কথা শুনে রুমের দিকে দৌড় দিল। আমি বুঝতে পারলাম কিছু একটা হবে। আমি তাই তানিয়া আপুর পেছনে দৌড় দিলাম। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। জানালা দিয়ে দেখলাম তানিয়া আপু সুইসাইড করতে যাচ্ছে। দেখে আমার মাথা গরম হয়ে গেল। কি করব কিছু বুঝতে পারছিলাম না। তবুও কোনোভাবেই হোক না কেন আমার দরজা ভাঙতেই হবে। আমি তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে তাড়াতাড়ি নামিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুইটা চড় মারলাম। হয়তো আপু এটা ভাবতেও পারেনি আমি আপুকে চড় মারবো। আর আপু চড় খেয়ে আমার গায়ে হেলান দিয়ে জ্ঞান হারালো। চড়টা হয়তো অনেক জোরে লাগছে তাই জ্ঞান হারালো। আমি আপুকে কোলে উঠিয়ে নিচে নামলাম। দেখলাম সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর কান্নাকাটি করছে। আমি আপুকে কোল থেকে নামিয়ে টেনে রেখে হাঁটুর উপর নিয়ে বসলাম আর জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। চেষ্টা করতে করতে আম্মুকে বললাম, আম্মু একটু পানি নিয়ে আসো। দাঁড়া, আমি পানি আনছি। এই নে বাবা পানি। আম্মুর হাত থেকে পানি নিয়ে আপুর কয়েকবার চোখে মুখে দিতেই আপুর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে আমি বললাম, এটা কি আপু নিজেকে শেষ করে দিতে গিয়েছিলি? কেন এমন করতে গেলি? তো কি করব বল, কি নিয়ে বাঁচবো বল, আমার আশাই তো শেষ। তাই বলে কি সুইসাইড করতে হবে? তো কি করার ছিল তুই বল? আমরা তোমার জন্য আবার পাত্র খুঁজব। কে আমাকে বিয়ে করবে শুনি? যে মেয়ের হবু বর আসার সময় রাস্তায় মারা যায়, সেই মেয়েটিকে কে বিয়ে করবে তুই বল? আমি কিছু জানি না বলে ওখান থেকে চলে এলাম, কারণ ওখানে আর কিছু সময় থাকলে হয়তো কেঁদে ফেলবো। তাই সোজা ছাদে চলে এলাম। এসে ছাদের এক কোণে বসে রইলাম। আর না চাইতে আপুর জন্য কষ্টে আমার চোখ ভিজে উঠল। ছাদে কতক্ষণ দাঁড়িয়ে আছি মনে নেই। হঠাৎ কাঁধে কারো হাত অনুভব করলাম। পেছনে তাকিয়ে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? বলো। বলো, কি বলবা? তুই আগে আমাকে কথা দে, তুই আমার কথা রাখবি। বলো, রাখবো। আমি বলি কি, তুই তানিয়াকে বিয়ে করে নে। অসম্ভব, আমি পারবো না। ও আমার আপু হয়তো। আমি জানি, কিন্তু মেয়েটার যদি কোনো কিছু হয়ে যায়? আমি জানি না, আমি পারবো না। কিন্তু তুই ভেবে দেখতে পারিস। ঠিক আছে, দেখব। আব্বু চলে গেল কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচা আমাকে বলল, শিয়া বাবা, আমি একটা কথা বলি। চাচা বলো। তুই আমার মাথায় হাত দিয়ে বল, তুই আমার কথা রাখবি। কিন্তু চাচা। কোনো কিন্তু নয়, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই আমার কথা শুনবি। আচ্ছা বলো, তুমি যা বলবে তাই শুনবো। তুই আমার মেয়েকে বিয়ে কর বাবা, বিয়ে করে আমার মেয়ের জীবনটা বাঁচা। কিন্তু চাচা, তা নিয়ে আমার বড় বোন তো। কোনো কিন্তু নয়, আর কতই বড়, মাত্র 2 বছরের। তুই আমার মেয়েকে বিয়ে করবি বল বাবা। ঠিক আছে চাচা, আমি বিয়েতে রাজি। ঠিক আছে বাবা, তুই রেডি হ, আমি সব ব্যবস্থা করছি। আর এইভাবেই আমার আর তানিয়ার বিয়েটা সম্পন্ন হলো। এতক্ষণ যা বললাম সব বিয়ের আগের ঘটনা। দেখছেন কখন থেকে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু নিজের পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম শিহাব, আব্বু আম্মুর একমাত্র ছেলে, আর আমার ছোট একটা মিষ্টি বোন আছে। আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। বাকিটা জানতে চাইলে ইনবক্সে নক দিয়েন। এখন গল্পে ফেরা যাক। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, এভাবেই থাকতে থাকতে কখন যে চোখে পানি এসেছে নিজেও বুঝতে পারিনি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত দিয়েছে। তাকিয়ে দেখি আব্বু। আব্বু, এই সময় এখানে ঘুমাওনি কেন এখনো? পৃথিবীর খারাপ বাবার মধ্যে আমি একজন, যে ভাইয়ের মেয়ের জন্য নিজের ছেলেকে কুরবানি দিলাম। আমি চুপ, মাথা নিচু করে। তোর সাথে আমি আর ভাই মিলে অনেক বড় অন্যায় করেছি। এই সময় ছেলেরা ঘোরাফেরা করেছে, আর আমরা তোর কাঁধে বউয়ের চাপ তুলে দিয়েছি। তোর অমত থাকা সত্ত্বেও তোর সাথে তানিয়ার বিয়ে দিয়েছি। আমাদের মাফ করে দিস বাবা। ধুর, এটা কি বলো? তোমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। মেয়েটা কিছু করে ফেলতে পারে, তাই তোর সাথে বিয়ে দিতে হলো।
অনেক রাত হয়েছে, ঘরে মেয়েটা একা আছে, ঘরে যা। আমি আর কথা না বলে নিচে আসি। দরজা খুলে দেখি আপু মানে তানিয়া কান্না করছে। আমার ঠিক কী করা উচিত বুঝতে পারছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তানিয়া, বলো তো কী হয়েছে? আসলে দোকানটা হুম, দোকান কি হয়েছে বলো তো? আসলে দোকানে আগুন লেগে গেছে, তার পুরো দোকান পুড়ে গেছে। তুমি কি বলছো এসব? আসলে সবাই সামনে আছে তাই তানিয়াকে তুমি করে বলছি। হুম, তানিয়া মা যা বললো সব ঠিক। সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবুও নিজেকে ঠিক রেখে সবাইকে সান্ত্বনা দিতে শুরু করলাম। এভাবে আরও কয়েকদিন কেটে গেল, কিন্তু সংসারে টানাটানি শুরু হয়ে গেল। বাবা বুড়ো মানুষ, ঠিক মতো কাজ করতে পারে না, তাই আর সংসারের কষ্ট দেখতে না পেরে সংসারের হাল ধরতে হলো আমাকে। কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই নীরবকে ফোন দিলাম। নীরব আমার সব থেকে কাছের বন্ধু। হ্যালো নীরব, আমার সাথে একটু দেখা করবি দোস্ত? আরে এভাবে বলছিস কেন? কোথায় আসতে হবে বল। নদীর পাড়ে আয়। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আয় বলেই ফোন কেটে দিলাম আর রেডি হয়ে নদীর পাড়ে চলে এলাম। একটু পরে নীরবও চলে এলো। বল দোস্ত, কি বলবি? আসলে দোস্ত, আমার একটা হেল্প লাগবে। আরে এভাবে বলছিস কেন? তোর কি হেল্প লাগবে সেটা শুধু বল। আসলে দোস্ত, আমার একটা চাকরি লাগবে। কি, তুই চাকরি করবি? আমি চাকরি করব, একটা ব্যবস্থা করে দে। ব্যবস্থা করব, কিন্তু তুই আমাকে হাসালি। তোর বাপের দোকান থাকতে তুই কেন চাকরি করবি? তাহলে তোকে সব খুলে বলি কেন চাকরি করব। বল। আমি নীরবকে সব শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। আমাদের দোকান চলে গেল, তাই আমি চাকরি খুঁজছি। আরে কাঁদিস না দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। কর। ঠিক আছে বন্ধু, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাসায় যা, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি বাসায় যাই, তুইও যা। নীরবকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আম্মু এখনো মাথায় হাত দিয়ে বসে আছে আর কান্না করছে। আম্মু, আর কান্না করো না, কান্না করে আর কি হবে, সব তো শেষ। জানি, কিন্তু কান্না ছাড়া আর কি করব বল? কান্না করো না, আমি কিছু করছি, কি করবি তুই? পরে বলবো, কিন্তু তুমি এখন কান্না করো না। ঠিক আছে, করব না। আম্মুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তানিয়া বসে বসে কান্না করছে, তাই আমি বললাম, আপনি কান্না করছেন কেন? আমার জন্যই তো এসব হচ্ছে। আপনার জন্য আবার কি হলো? তোদের এখানে আসার সাথে সাথে ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনো দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ নয়, আমার কপালের দোষ। আপনার কপালের দোষ কেমন করে হলো? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিনে বর মারা যায়, শ্বশুরবাড়ি এসে ক্ষতি হয়, তার কপালে তো দোষ। কি, আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি তো। কেমন করে আপনার শ্বশুর বাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, এটা আমার শ্বশুর বাড়ি। কি, তোর সাথে আমার বিয়ে হয়েছে? হুম। কি, ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি আপনাকে বউ হিসেবে মানি না, আর আপনিও আমাকে স্বামী হিসেবে মানেন না। কথা বলতে বলতে হঠাৎ নীরবের ফোন এলো। নীরব, বল। খুশির খবর আছে। কি খুশির খবর? রহিম ভাইয়ের দোকানে আয় বলছি। ঠিক আছে, আমি আসছি। আমি বের হতে হতে দানিয়াকে বললাম, আমি আসি, আপনার সাথে কথা বলবো। কোথায় যাবি এ সময়? এসে সব বলছি আপনাকে। আমি আর কোনো কথা না বলে সোজা রহিম ভাইয়ের দোকানে যেতে শুরু করলাম। একটু পর রহিম ভাইয়ের দোকানে চলে এলাম। এসে দেখি নীরব বসে আছে। বল নীরব, কি খুশির খবর দিবি? আমি তো চাকরির ব্যবস্থা করে ফেলেছি। তুই আমার চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? করে ফেলছি। আমি অনেক খুশি ভাই। আজকে কি খাবি বল? কি, তুই আমাকে ঘুষ দিচ্ছিস? আরে না, আমি তোকে খুশি হয়ে খাওয়াবো। আরে না, লাগবে না। প্লিজ না করিস না। ঠিক আছে, শুধু চা খাবো। ঠিক আছে। রহিম ভাই 2টা চা আর বিস্কুট দেন। তারপর কিছুক্ষণ ওর সাথে গল্প করে বাসায় চলে এলাম। এসে সোজা রুমে চলে এলাম। এসে তানিয়াকে জড়িয়ে কান্না করতে শুরু করলাম। কে রে, কান্না করছিস কেন? কি হয়েছে? জানেন আমার চাকরি হয়েছে। কি, চাকরি হয়েছে? হয়েছে। কি খাবেন বলেন? আইসক্রিম খাওয়াবি? আমি আইসক্রিম খাবো। কিন্তু এ সময় আইসক্রিম কই পাবো? লাগবে না, যা। আরে রাগ করেন কেন, আমি আনছি। ঠিক আছে। দোকানে গিয়ে আইসক্রিম নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে। তানিয়া আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো করে খেতে শুরু করলো, আর আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম।
কারণ ও অনেক বড় কিন্তু বাচ্চাদের মতো খাচ্ছে আর আমি দেখতেছি। ঠিক তখনই কি রে, কি দেখছিস? আপনার খাওয়া দেখছি। অত দেখতে হবে না, কেন? তুই খাবি, খেলে নিতে পারিস। না লাগবে না, আমি আইসক্রিম খাই না, আমার ভালো লাগে না। হুম, ভালো। আপনি খান। ঠিক আছে, একটা কথা বলি শিহাব, বলেন। তুই চাকরিতে জয়েন করবি কবে? 1.5 থেকে 2 মাস পর। কথা বলতে বলতে আম্মুর ডাক পড়লো। শিহাব, তানিয়া, তোরা খেতে আয়। ঠিক আছে আম্মু, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। চলেন, আম্মু ডাকছে। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসে পড়লাম। আম্মু খাবার দিয়ে খেতে বলল। আম্মু তুমিও খাও। আমি খাচ্ছি, তুই খা। তুমি খাও তো। আম্মু তুমিও খেয়ে নাও। ঠিক আছে, আমিও খেয়ে নিচ্ছি। সবাই একসাথে খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়েছিলাম, তখন দেখি তানিয়া রুমের ভিতর ঢুকতেই, তাই আমি তাড়াতাড়ি করে নেমে পড়লাম। নেমে নিচে শুয়ে পড়লাম আর মনে মনে বললাম, কি মেয়েরে, স্বামীকে ফ্লোরে শুয়ে নিজের উপর ঘুমাচ্ছে। সবার কপালে সব সুখ থাকে না, তেমনি আমার কপালে বউয়ের সুখ নেই। তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। শিহাব বাবা, ওঠ, আর ঘুমাতে হবে না। কেন? আজ তানিয়াকে নিয়ে যাবি না? কোথায় যাব? তুই জানিস না? না, জানি না। তানিয়া মা তোকে বলেনি? না, আমাকে তো কিছুই বলেনি। তানিয়া মা, শিহাবকে বলনি? না আম্মু, ভুলে গেছিলাম। ঠিক আছে, শিহাবকে বলে নিচে নেমে আসো। ঠিক আছে আম্মু, আমরা আসছি। আজকে আমায় বাসায় নিয়ে যাবি। আমি কেন নিয়ে যাব? আপনি একা একা যাবেন? না, তুইও আমার সাথে যাবি। আমি পারবো না। কি, তুই যাবি না? ঠিক আছে, যাব। আমি বুঝি না এ কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, কিন্তু সবসময় আমার উপর অধিকার ফলাতে আসে কেন? কি রে, চুপ করে আছিস কেন? এমনি। ভালো, এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা করব। ঠিক আছে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে টেবিলে নাস্তা শুরু করলাম। সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। আসতেই দেখি তানিয়া রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুই এসে এভাবে শুয়ে পড়লি কেন? তো কি করব? একটু আগে আমি তোকে কি বলছিলাম? কি বলছিলেন? আমি আব্বু আম্মুর কাছে যাব বলছিলাম। ও হ্যাঁ, যাব তো। তো শুয়ে পড়লি কেন? এমনি, আপনি রেডি হন। ঠিক আছে, তুইও রেডি হ। কথা বলতে বলতেই দেখি চাচা চাচি, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমাদেরকে নিতে চলে এসছে। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে চাচা চাচিদের কাছে এলাম। আমি চাচা চাচিকে সালাম করলাম। চাচা কেমন আছেন? ভালো বাবা, তুমি? ভালো। সবার সাথে কথা বলে রুমে চলে এলাম। এসে দেখে তো আমি অবাক, কারণ তানিয়া উল্টাপাল্টা করে শাড়ি পরেছে। আপনি এটা কি পরেছেন? কেন শাড়ি পরেছি? হাসলি কেন? আপনার এটা শাড়ি পরা হয়েছে? হয়নি। একদম হয়নি। একদম হাসবি না, আমি শাড়ি পরতে পারি না। ঠিক আছে, আমি পরিয়ে দেই। পরিয়ে দে। দিচ্ছি। আমি শাড়ি পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়ি পরিয়ে দিতে দিতে যখন শাড়ি তানিয়ার পেটে গুজে দিলাম, তখন দেখি তানিয়া চোখ বুজে শরীর বেঁকিয়ে কাঁপতে শুরু করেছে। শাড়ি পরিয়ে দেওয়া শেষ করে বললাম, আপনি এবার চোখ খুলুন। আর এইভাবে কাঁপছেন কেন? না মানে এমনি। কথাটা বলেই তানিয়া দৌড়ে চলে গেল, আর আমি বসে বসে হাসতে থাকলাম। একটু পর দেখি তানিয়া আবার আসছে। একটা কথা বলি? বলেন। বাইরে গিয়ে তুই আমাকে তুমি করে কথা বলবি। ঠিক আছে। আর হ্যাঁ, কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসেবে মানিস না, আর আমি তোকে স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চল, আব্বু আম্মু ডাকতেছে। চলেন। সবাই একসাথে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 45 মিনিট পর পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই শালিগুলো আমাকে ঘিরে ধরলো। আমাদের তানিয়ার জামাই দেখে অনেক কিউট। সবার প্রশংসা শুনতে ভালোই লাগছিল। তখনই দেখি হুট করে তানিয়া এসে দেখে আমার হাত ধরেছে। আমাদের তানিয়া দেখে 2 দিনের পর পাগল হয়ে গেছে। তোদের এত কথা বলতে না, এবার ওকে নিয়ে ভেতরে চল। এবার সবাই ভেতরে চল। সবাই একসাথে ভিতরে ঢুকলাম। ঢুকে সোজা তানিয়ার রুমে চলে এলাম। এসে দেখি তানিয়া রাগে ফুটছে। আমি রুমে ঢুকতেই, ওখানে অনেক আনন্দ পাচ্ছিলি না? না মানে পাচ্ছিলাম অনেক বেশি। ওদের সাথে আর কথা বলবি না, যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, আপনিও ফ্রেশ হয়ে নিন। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে শুরু করলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে এলাম। এসে সোফায় বসতেই দেখি
সব শালি আমাকে ঘিরে বসে পড়ল আর পরিচয় দেওয়া শুরু করলো। আমার নাম আশা। আমার নাম শিহাব। সবার সাথে কথা বলছিলাম, হঠাৎ দেখি তানিয়া সবাইকে সরিয়ে আমার সাথে বসে পড়ল। সবাই তো ওর ব্যবহার দেখে অবাক, আর আমি সবার থেকে বেশি অবাক। তোমরা সবাই তানিয়ার কে হও? আমি তানিয়ার ফ্রেন্ড। এভাবে সবার সাথে আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। রাতে সবার সাথে খাবার খেয়ে তানিয়ার রুমে শুতে গেলাম। বালিশ চাদর নিয়ে শুতে যাব তখনই। তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচে ঘুমাই। তোকে যেটা বলেছি সেটা কর। ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে চোখ খুলে আমি অবাক, কারণ তানিয়া আমার বুকের উপর শুয়ে আছে। তানিয়া, তানিয়া, বল। আপনি আমার বুকের উপর কেন? আসলে আমার ভালো লাগছে, কিন্তু দেখানোর জন্য বললাম। বৃষ্টির সময় আমার ভয় করছিল, তখন এসেছি, সরি। ঠিক আছে বলেই তানিয়া ফ্রেশ হতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়ে আমার কপালে দিয়েছে আল্লাহ। তখনই দেখি তানিয়া ফ্রেশ হয়ে বের হচ্ছে, আর আমি শুয়েই আছি। দেখি তানিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুল ঠিক করছে, আর আমি শুধু ওকে দেখেই যাচ্ছি। মনে হচ্ছে আমার সামনে পরি বসে আছে। আমার মনে হয় এই অবস্থায় কোনো পুরুষ তার বউকে না দেখে থাকতে পারবে না। তানিয়া উঠছে দেখে আমি আবার ঘুমানোর ভান করতে শুরু করলাম। ঠিক তখনই কিরে ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? উঠছি। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। আপনি বসেন, আমি আসছি। তাড়াতাড়ি যা। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে এলাম। এসে দেখি তানিয়া এখনো বসে আছে। চলেন। চল। দুইজনে একসাথে বের হচ্ছিলাম। সিঁড়ির কাছে আসতেই দেখি তানিয়া আমার হাত চেপে ধরলো। আমি কিছু বলতে চেয়েও পারলাম না, কারণ তানিয়াকে আমি সত্যি ভালোবেসে ফেলছি। দুইজনই একসাথে হাত ধরে যাচ্ছি। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় আমরা এলিয়েন। কাছাকাছি যেতেই দেখি সবাই একটু একটু হাসছে। ও আমার খুব শরম লাগছে, আবার নিজেকে জোকারও মনে হচ্ছে। কিন্তু কি আর করার, মাথা নিচু করে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। শরমে কিছু খেতেই পারলাম না, কিন্তু জামাই আদর কি সেটা ভালোই বুঝতে পারছি। সবাই জোর করে সব কিছু খাওয়াচ্ছে, আর আমি বলির পাঠার মতো সবাই যা বলবে আমি তাই করছি। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমরা বাসায় ফিরলাম, কিন্তু বলে না হাসির পর কান্না আসে, তেমনি আমাদের সংসারে টানাটানি শুরু হয়ে গেল। দোকান নেই, বাবা কোনো কাজ করে না, আবার আমিও কোনো কাজ করি না। বলে না বসে বসে খেলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়, তেমনি আমাদেরও টাকা শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি, এগুলো আমার আর ভালো লাগলো না, তাই নীরবের কাছে এলাম। নীরব, আমার চাকরির কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন কবে করতে হবে? কাল 1 তারিখ। কাল জয়েন করবি। ঠিক আছে, তুই আমার অনেক বড় উপকার করলি, ধন্যবাদ ভাই। আরে ধন্যবাদের কি আছে, বন্ধুই তো বন্ধুর জন্য আছে। আমার জায়গায় তুই থাকলে করতি না বল? করতাম। তুই পরীক্ষার ফিস দিয়েছিস? আমার হয়তো আর পড়াই হবে না। লেখাপড়া ছাড়বি কেন? তো কি করব বল? জানি তোর কাছে টাকা নেই, তাই এ কথা বললি। আরে না। আমি তো সব জানি। আমার সাথে নাটক করবি না, আমি তোর টাকা দিয়ে দিব। ধন্যবাদ, আমি টাকা নিতে পারবো না। কেন? দেখ, আমার টাকা নেই এটা সত্য, কিন্তু কারো করুণা নেওয়ার ছেলে আমি না, তুই সেটা ভালো করে জানিস। মনে কর আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে করিস না একেবারে দিচ্ছি। চাকরি করে ফেরত দিবি। ওকে। ভালো থাকিস, আবার দেখা হবে। ঠিক আছে, আবার দেখা হবে। এরপর নীরব চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো, আর আমি বাসায় চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে চাঁদ দেখছিলাম, হঠাৎ কেউ আমার কাঁধে হাত দিল। আমি তাকিয়ে দেখি আব্বু। আব্বু, কিছু বলবা? আসলে কি করে যে বলবো। তুমি বলো তো। আসলে তানিয়ার রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে। কত টাকা লাগবে? 6000 টাকা। ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পর দিন। ঠিক আছে, কাল দিয়ে দিব। ঠিক আছে। আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? এমনি বাবা, এমনি। বলেই আব্বু কান্না করতে করতে চলে গেল। আর আমারও আব্বুর কান্না দেখে চোখটা ভিজে উঠল। কিছু সময় ওখানে দাঁড়িয়ে কান্না করে ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম।
সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। কাউকে কিছু না বলেই অফিসে চলে এলাম। আগের থেকে কথা বলা ছিল তাই সোজা জয়েন করে ফেললাম। স্যারের কাছে এলাম। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজ কি? তোমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন 8টার সময় আসতে হবে। দেরি হলে বেতন থেকে টাকা কাটা হবে। আর তোমার বেতন 20,000 টাকা। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ির সাথে চালক বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি তাই এক দোকানে সেল দিয়ে পাউরুটি কিনে খেতে শুরু করলাম, কারণ আমার কাছে বেশি টাকা ছিল না। অন্য কিছু খেলে দুপুরে আর খাওয়া হবে না। সেল করতে করতে দুপুর হয়ে গেল, তাই গাড়ি চালক আর আমি দুপুরে হালকা খাবার খেয়ে সেল করতে শুরু করলাম। সেল করতে করতে অনেক রাত হয়ে গেল। গাড়ি অফিসে জমা দিয়ে ফোনের দোকানে এলাম। আমার দুটো ফোন ছিল, একটা বিক্রি করে দিলাম 10,000 টাকা দিয়ে। তারপর বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? তোমার মেয়ের পরীক্ষার টাকা। আমি আব্বুর হাতে টাকা দিয়ে রুমে চলে এলাম। একটু পর খাবার জন্য তানিয়া ডাক দিল। খাবার টেবিলে সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে এলাম। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে হাত দিয়েছে কেউ। তাকিয়ে দেখি। কিছু বলবেন? টাকা তুই দিয়েছিস না? না মানে? তুই দিয়েছিস নাকি সেটা বল। আমি দিয়েছি। কেন? তুই টাকা কই পেলি? আমার ফোন বিক্রি করছি। কেন? জানি না। জানিস না মানে? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। কথা ঘুরিয়ে নিলাম। আর তানিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে নেমে পড়লাম, কারণ কথা বললে হয়তো কথা আরও বেড়ে যেত। নিচে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে অনেক আগেই ঘুমটা ভেঙে গেল। কিছু সময় বাইরে বসে রইলাম। আজান দিয়ে দিল, তাই নামাজ আদায় করে নিলাম। সকালে সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়লাম। হঠাৎ করে তানিয়া বলল, আব্বু, আমি একটা কথা বলি। মা বলো। শিহাব তো একাই চাকরি করে, সংসার চালায়, আর তাতে ওর অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি একটা চাকরি করি, তাহলে অনেক ভালো হতো। আমি এই পরিবারে আর কারো ইনকাম করতে হবে না। আমি এখনো মারা যাইনি, গেলে করো। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি আর কথা না বলে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিয়া কোনো কাজ করুক। আমি আর দেরি না করে রেডি হয়ে অফিসে চলে এলাম। প্রতিদিনের মতো আজও একজন চালক গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আমার সাথে। সেল করতে করতে দুপুর হয়ে গেল, তাই চালক বলল, ভাই চলেন কিছু খেয়ে আসি। চলো। কোন দোকানে যাবে? সামনের দোকানে যাই। চলো। দোকানে টুলে বসে পাউরুটি খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে দেখলাম তানিয়া। কিছু ফ্রেন্ড একসাথে দাঁড়িয়ে আছে, তাই আমি তাড়াতাড়ি খেয়ে উঠে চালককে নিয়ে চলে গেলাম। সেল করতে করতে অনেক রাত হয়ে গেল, তাই বাসায় ফিরছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটাও বিক্রি করে দিলাম। বাসায় ফিরে কলিং বেল দিতেই দরজা খুলে দিল। সোজা রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে ছাদে চলে এলাম, কারণ আমার মন খারাপ হলে আমি ছাদে চলে আসি। ছাদে এসে আমার একটা কথা মনে পড়ে গেল। দেখলাম সবার কাপড় পুরনো হয়ে গেছে, তাছাড়াও তানিয়ার ফোনটাও ভেঙে গেছে। হয়তো শরমে বলতে পারিনি। ছাদে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেল, তাই আর দেরি না করে শুতে চলে এলাম। আর ভাবলাম কাল কিছু একটা ব্যবস্থা করব। কাঁথা বালিশ নিয়ে ফ্লোরে শুতে যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুই খাটে থাক, আমি ফ্লোরে ঘুমাই। আমি কাপুরুষ নই যে একটা মেয়েকে নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো। আপনি ঘুমান। আর কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি তানিয়া গোসল করেছে। ওর চুলগুলো খুব সুন্দর লাগছে। দেখেও না দেখার ভান করলাম। তখনই ওই, উঠে ফ্রেশ হয়ে নে। তাড়াতাড়ি কর, সবাই নাস্তা করার জন্য বসে আছে। আপনি যান, আমি আসছি এক্ষুনি। তারপর তানিয়া চলে যায়। আসলেই আজকে ওকে অনেক সুন্দর লাগছিল। আমি তো ক্রাশ খাইলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। হালকা নাস্তা করে রুমে এসে একটু শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ ছিল না। একটু পর দেখি তানিয়া আসলো। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় অস্বস্তিতে আছে। আপনার কি কিছু হয়েছে? কই না তো। সত্যি বলছেন তো? মিথ্যা বলতে যাব কেন? ও আচ্ছা। একটা কথা বলি। চলেন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200-র মতো। সেদিন হাত ঘড়ি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম সেটা তানিয়াকে দিয়ে দিলাম। ভাবলাম একবার জিজ্ঞাসা করি কি করবে। পরে মনে হলো লাগতেই পারে, কোনো হয়তো দরকার আছে। বিকালে একটু বাইরে বের হলাম। এদিকে ওদিক ঘুরতেই মাগরিবের আজান দিল, তাই নামাজ পড়েই একেবারে বাসায় আসলাম। বাসায় এসে নিজের ঘরে গেলাম। দেখি তানিয়া বাথরুম থেকে বের হলো। কেমন যেন ওকে একটু সন্দেহ হচ্ছে আজ। এমন তো কোনোদিন মনে হয়নি। এতক্ষণ কই ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম।
আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। হুম, তার সাথে ঘুরতে না যাওয়ার কি আছে? ওকে সামনের ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে না গেলে আমার কি? আরও কত আছে, যাবেই নি। ওই কি বললি? কি বললাম? আরো কত আছে মানে? হুম। আমিই যাব। এখনই না বললেন যাবেন না? এখন যাব, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? আমার তো ভালোই। কি বললি? না কিছু না, রেডি থাকেন। হুম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আজানের ডাকে ঘুম ভেঙে গেল। তাই ফজরের নামাজ আদায় করে বাইরের আবহাওয়া পরিবেশটা দেখছিলাম। অপূর্ব এক সময় ভোরবেলা, কোনো রকম শব্দ আওয়াজ নেই, একদম মন ভালো করে দেয়। বাসায় এসে দেখি তানিয়া এখনো ঘুমিয়ে আছে। তাই ভাবলাম ডেকে তুলব কিনা। তানিয়া, তানিয়া, আরে উঠুন, সকাল হয়ে গেছে তো। আরে উঠুন। কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? হেতি কয় কি, আমি নাকি ওর মা? আরে আমি শিহাব, উঠেন। ও তুই? কখন থেকে ডাকছে, আপনি উঠেনি না? সরি। তাই বলে তানিয়া ফ্রেশ হতে চলে গেল। তারপর সকালের নাস্তা করে কাজে চলে গেলাম। কাজের মধ্যে ছিলাম, সেল দিতে দিতে এক জায়গায় তানিয়ার মতো কাউকে দেখতে পেলাম মনে হলো। একটু কাছে গিয়ে দেখলাম, হ্যাঁ এটা তো তানিয়াই। কিন্তু ও এখানে এই সময় কী করছে? দেখলাম ও একটা ফার্মেসিতে ঢুকলো। আমার সন্দেহ হওয়ায় আমি এগিয়ে গেলাম। ও কিছু একটা কিনে চলে গেল। আবার আমি বুঝতে পারলাম ও কী নিতে এসেছিল। ওকে কি এখনই বলবো, না বাসায় গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করব? রাতে বাসায় এসে খাবার খেয়ে ঘরে চলে আসলাম। তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, আসলে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখলাম একটু পর তানিয়া আসলো। ওর চোখ মুখ কেমন যেন। আপনার সাথে কিছু কথা ছিল। বল। আজকে 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে যায়। বান্ধবীদের সাথে এমনি। আপনি ঠিক আছেন তো? হুম, ঠিকই তো আছি। না আপনি ঠিক নেই। আপনি কি লুকাতে চাইছেন আমার কাছ থেকে? কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? আমি এইটার কথা বলছি, প্যাকেটটা ওর সামনে ধরে। আসলে ওইটা প্যাড, অনেকে হয়তো বুঝতে পারছেন কিসের কথা বলছি। লুকানোর কি আছে এসব? জানি আমাকে আপনি স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতে পারেন। নাকি এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি? না তেমন কিছু না, বলতে লজ্জা লাগছিল। লজ্জার কি আছে এতে শুনি? কবে থেকে শুরু হয়েছে তানিয়া? ওকে আপনি একটু থাকুন, আমি আসছি বলে চলে আসলাম। তানিয়ার জন্য গরম পানি করতে লাগলাম, তারপর নিয়ে আসলাম। কি ওগুলো? গরম পানি আনছি। তুই কষ্ট করতে গেলি কেন? আমি করে নেব। তা তো জানি। কত ব্যথা সহ্য করে হাসি মুখে আছেন, বুঝতে পারছি। তাই আপনার আর এই কয়দিন কিছু করতে হবে না। তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস, আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিস। যদিও তোকে স্ত্রীর অধিকার দেইনি, যদি দিতাম তাহলে আরো কত কিছু করতে আমার জন্য। সরি শিহাব, আমি জানি তুই অনেক ভালো, তোর মতো বর সবার কপালে জোটে না, কিন্তু আমি কেন যে তোকে মেনে নিতে পারছি না। কি হলো, কি ভাবছেন? না কিছু না, তুই ঘুমিয়ে পড়। না আপনার যদি আর কোনো কিছু লাগে। লাগবে না, দরকার পড়লে তোকে ডাক দিবনি। ওকে। তারপর আমি ঘুমিয়ে যাই আসি। পরের দিন আর অফিসে যাইনি। আসলে তানিয়ার শরীরটা বেশি খারাপ হয়ে পড়েছিল। তাই বসকে ফোন করে বলে দিয়েছিলাম আমি আজকে কাজে যাব না। সারাদিন ওর কাছে কাছে থাকলাম, কখন কি দরকার সব করলাম। ইস, যদিও আমাকে মেনে নিত তাহলে হয়তো এই মুহূর্তটা আরও সুন্দর অন্যরকম হতো। কিন্তু আমার কপাল খারাপ। আচ্ছা ও কি বোঝে না আমি ওকে কত ভালোবেসে ফেলছি? এক মুহূর্ত এখন ওকে ছাড়া ভালো লাগে না। রাতে আবার ওর জন্য গরম পানি করলাম আর ব্যথার ওষুধ খাইয়ে দিলাম। তারপর তানিয়া ঘুমিয়ে পড়লে আমিও ঘুম আসি। শিহাব, বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথম দিন তোকে বলেছিলাম আমি তোকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না, হুম। কিন্তু এতদিনে তোকে কাছ থেকে দেখে, তোর আমার প্রতি ভালোবাসা কেয়ার দেখে আমি তোকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ করে নে। আমিও তো আপনাকে সেই প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলছি। কি এতদিন বলিসনি কেন? আমি কি জানতাম আপনিও আমাকে ভালোবাসেন? এখন তো জানলি। হুম। এখনো কি আপনি বলবি? ও তাই তো, তাহলে আপনিটাকে তুমি করতে হচ্ছে। ওই ওইদিকে আসছিস কেন? আপনিটাকে তুমি করতে হবে তো। এই বলেই আমি যখনই তানিয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলাতে যাব তখনই কি হলো এটা? চমকে গিয়ে দেখি আমি বিছানা থেকে পড়ে গেছি। দূর, মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভেঙে গেল। ইস, তানিয়া যদি সত্যি আমাকে অমন ভালোবাসতো। কিন্তু আমার কপালটাই খারাপ। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম, দেখি তানিয়া এখনো ঘুমিয়ে আছে। কি মায়াবী চেহারা, কিন্তু মাঝে মধ্যে এমন রাগ দেখায় কেন আমার উপর? ও
ও কি বোঝে না কতটা ভালোবাসি? তানিয়া উঠুন, সকাল হয়েছে। হুম। আপনার শরীর কেমন আছে এখন? ভালো। তারপর তানিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। আমি নিচে আসি, দেখি আব্বু বসে আছে। শিহাব, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমাদের দোকানটা আবার নতুন করে শুরু করব ভাবছি। এটা তো ভালো কথা। তাই দোকানটা আবার চালু হলে তোকে আর চাকরিটা করতে হবে না। পড়াশোনা কমপ্লিট করিস আর তানিয়া আমার খেয়াল রাখিস। আব্বু সেটা তখন দেখা যাবে, তুমি আগে শুরু করো। হুম। এভাবেই আমাদের জীবন চলছিল। তানিয়া আগের থেকে এখন আরও বেশি বেশি আমার উপর রাগ আর অধিকার দেখায়। মনে হয় আমি সত্যি ওর বর। কখনো মনে হয় ও আমাকে মেনে নিয়েছে, আবার কখনো মনে হয় সবাইকে দেখানোর জন্য। একদিন তানিয়া বলল, চল আজকে আমরা কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবেন? নদীর পাড়ে যাই। আমার ভালো লাগছে না। কি, তুই যাবি না? না। আর একবার বল যাবি না, দেখ তোর কি করি। আমি অবস্থা কন্ট্রোলের বাইরে দেখে বললাম, আচ্ছা ঠিক আছে যাব, আপনি রেডি হন। এই তো গুড বয়। এ কেমন মেয়ে রে বাবা, এখনই কি রেগে গিয়েছিল? মনে হয় আমাকে খেয়ে ফেলবে, এখন আবার রাগ নাই। আল্লাহ কেমন মেয়ের পাল্লাই ফেললে আমাকে। স্বামী হিসেবে মানে না, কিন্তু সবসময় অধিকার ফলায়। মুই আর জীবনটা রাখতাম না। আমি রেডি হয়ে তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। এখনও মহারানীর আসার কোনো নামগন্ধ নেই। এই একটা জিনিস আমি কোনোদিনও বুঝি না, মেয়েরা সাজতে বসলে এত সময় নেয় কেন? হলো আপনার 2 মিনিট। 2 মিনিট করে পুরো 1.5 ঘন্টা হয়ে গেল। এই তো চল। ওকে চলুন বলে আমি যেই তানিয়ার দিকে তাকালাম, এ কি, এটা কে? এ মানুষ না পরি? এত সুন্দর মানুষ হয় নাকি? এত সুন্দর লাগছিল তানিয়াকে, বলে বোঝাতে পারবো না। নীল জামার সাথে ম্যাচিং করা চুড়ি, টিপ, চোখে কাজল। ওকে দেখে এক বালতি ক্রাশ খাইলাম। দেখতে জান্নাতি হুরদের মতোই মনে হচ্ছিল। আমি তো ওর দিকে তাকিয়েই ছিলাম, অন্যদিকে খেয়াল নেই। কি হলো, হা করে কি দেখিস? পরি দেখি, পরি। এখানে পড়ে কই পেলি? আমার সামনে। মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার কথায় তানিয়া কিছুটা লজ্জা পেয়ে যায়। আর পরে দেখতে হবে না, চল। চলুন। তারপর আমি আর তানিয়া ঘুরতে বের হলাম। আমি বাইক বের করলাম, তানিয়া এসে দাঁড়িয়ে থাকলো। উঠুন হুম। বলে তানিয়া বাইকে উঠে আমার কাঁধে হাত দেয়। ও কাঁধে হাত দেওয়ায় আমার মনের ভেতর কেমন যেন করে উঠল, অন্যরকম এক অনুভূতি। এই প্রথম ওকে নিয়ে বাইকে উঠলাম। মানে আগেও অনেকবার উঠেছিল, তখন কোনো ফিলিংস ছিল না, কারণ তখন সে আমার চাচাতো বোন ছিল, আর এখন বউ, তাই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করলাম। একটু পর বাইকের স্পিডটা বেড়ে দেই, আর তানিয়া আমাকে এবার একটু শক্ত করে চেপে ধরে। আমি তো এটাই চাইছিলাম, যাতে তুমি আমার আরও কাছে আসো। আমরা সোজা নদীর কাছে চলে আসলাম। তারপর দুজনেই বাইক থেকে নেমে নদীর পাড়ের দিকে হাঁটতে থাকলাম। ওর পাশে হাঁটতে অনেক ভালো লাগছে। একটু পর তানিয়া নীরবতা ভেঙে বলল, শিহাব। বলেন। সরি। মানে কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সবসময় তোর উপর অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছু মনে করি না, সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে? কিছু না, বাদ দে। আমি আর কিছু বলি না। একটু হাঁটাহাঁটি করার পর আমি তানিয়াকে বললাম, আপনি কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা নাকি ফুচকা পাগলি হয়, আপনি এত আইসক্রিম পাগলি কেন? এমনি কোনো সমস্যা? না, আনছি আমি। হুম। আমি তানিয়ার জন্য আইসক্রিম নিয়ে আসি। এই নিন আপনার আইসক্রিম। তুই খাবি না? না, কেন? আমি আইসক্রিম খাই না। ভালো। বলে তানিয়া আইসক্রিম খেতে লাগলো, আর আমি ওর খাওয়া দেখতে লাগলাম। এত বড় হয়েছে আর বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। কি ব্যাপার, অমন করে দেখছিস কেন? কই না তো। আমি দেখেছি, তুই আমার খাওয়া দেখছিলি। না। দেখতে হবে না, চাইলে খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আরে খাবো না, আপনি খান। তুই খাবি নাকি সব আইসক্রিম তোর মাথায় ঢালবো? আমি কিছু না বলে হা করি, উনি আমাকে আইসক্রিম খাইয়ে দেয়। রাগ করলি? আমি সবার উপর রাগ করি না। ও তাই তো, কার উপর রাগ করিস শুনি? আপনাকে কেন বলবো? না বললি আমি একা একা খাবো আর তুই দেখবি, তাই তোকে জোর করে খাওয়ালাম। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসবো। তখনই আমার এক ফ্রেন্ড নিশির সাথে দেখা। ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। কিরে শিহাব, কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। তো কি খবর তোর? এই তো আমরা কথা বলছিলাম, তানিয়া দেখি রাগে ফুলছে, কেন বুঝলাম না। তোর সাথে এটা কে? ও নিশি, এ হলো আমার বউ তানিয়া।
হাই ভাবি, আপনি তো অনেক কিউট। থ্যাংক ইউ। তারপর নিশির সাথে কিছুক্ষণ কথা বলে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিলাম, তখনই তানিয়া আসে। দেখে মনে হয় কোনো কারণে রেগে আছে, আমার সাথে কোনো কথা বলে না। আমিও তাই কিছু বললাম না। একটু পর আম্মু খেতে ডাকে, তাই আমরা খেতে চলে যাই। খাবার খেয়ে আবার রুমে চলে আসবো। কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই। কেন, আমি আবার কি করলাম? সেটা তুই ভালো জানিস। মেয়ে মানুষ দেখলে গায়ে পড়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? কখন আবার মেয়ের সাথে কথা বললাম? ও, এখন মনে করে দেওয়া লাগবে? বাসায় আসার সময় ওই মেয়ের সাথে অত হেসে হেসে কি এমন কথা শুনি? ও তো আমার অনেক ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা। আমার সাথে কথা বলতে আসছিস কেন? আমি কথা বলছি তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব। মানে কি? কিছু না বলে শুয়ে পড়ে। আমি ভাবতে থাকি কি আজব মেয়ে বাবা, কারোর সাথে কথাও বলতে দিবে না নাকি? নিজে তো ভালোভাবে কথা বলেই না, অন্য কারোর সাথে বললেও রেগে যায়। সত্যি এই মেয়েদের মন বোঝা আসলেই খুব কঠিন। কখন কি চলে তারাই ভালো জানে। কিছু বলছিস? আপনি ঘুমাননি এখনো? তুই ঘুমাবি না? হুম, ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো আমি অবাক, দেখি তানিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিয়া, তানিয়া, কি? উঠুন। আর আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, এখন ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দে। হারামজাদি কয় কি? আমাকে ধরে শুয়ে আছে আর আমাকেই বলে ডিস্টার্ব করিস না। মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, আরে ঘুমান, আমি কি মানা করছি? আমাকে ছাড়ুন। আমি আমার বরকে ধরে আছি, তোর কি? কি বললেন? আপনার বরকে? মানে? আমার কথা শুনে তানিয়া আমাকে ছেড়ে দেয়। কিছু না, তুই যা। হুম, আপনি চাইলে আরও ঘুমাতে পারেন। হুম। তারপর আমি উঠে নামাজ পড়ে নেই। এসে দেখি তানিয়া ঘুমিয়ে আছে, দেখতে একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আমার নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কালকের দিনটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। কখনো ভাবিনি ওকে নিয়ে এমন সময় কাটাতে পারবো। কিন্তু সবার ভাগ্যে সুখ থাকে না, কিন্তু আমি এতেই খুশি। কিন্তু আমি তো তানিয়াকে ভালোবেসে ফেলছি, ওকে ছাড়া বাঁচবো কিভাবে? আমি কি ওকে নিজের মনের কথা বলে দিব? যদি আবার রেগে যায়? কিন্তু মা বললে যে আমি শান্তিমতো থাকতে পারবো না। সবসময় ওর ভালোবাসা, ওর উপর অধিকার, ওর প্রতি নেশা, ওকে স্পর্শ করার ইচ্ছা আমার ভেতরটা শেষ করে ফেলছে। আচ্ছা, তানিয়াকে আমাকে ভালোবাসে? ওর সব কিছু কাজকর্ম দেখে তো মনে হয় তানিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আমি কি ওকে সরাসরি বলে দেব যে সব কিছু ভুলে দুজন দুজনকে কি আমরা ভালোবাসতে পারি না? আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ছি। এই মায়া আমি কখনো কাটাতে পারবো না, তাই ভাবছি ওকে বলে দেব, তারপর যা হবে ভালোবেসে। এইদিকে তানিয়া সকাল থেকে উঠে শিয়াবকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখেনি। তানিয়াও শিয়াবকে ভালোবেসে ফেলছে, কিন্তু বলতে পারে না। একে সে মেয়ে নিজে থেকে কিভাবে বলবে? তার উপর শিহাব ওর চাচাতো ভাই ছিল, তাই লজ্জা আর সংকোচের কারণে সে বলতে পারে না। কিন্তু মন থেকে শিহাবকেই সেই ভালোবাসে। রাতে আমি বাড়ি আসার সময় তানিয়ার জন্য আইসক্রিম, চকলেট আর কিছু ফুল নিয়ে আসি, যেগুলো তানিয়া পছন্দ করে। আজকে আমি ওকে আমার মনের কথা বলেই দেব। তারপর ওগুলো নিয়ে বাসায় চলে আসি। ভেতরে এসে আমার রুমের মধ্যে ঢুকতে যাব, তখনই ভেতর থেকে কারো গলার আওয়াজ পেলাম। মনে হয় তানিয়া কারোর সাথে ফোনে কথা বলছে। আমি কি যেন মনে করে ভেতরে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকলাম, তানিয়া কি কথা বলছে তা শোনার জন্য। হ্যাঁ, আমি সত্যিই ভালোবাসি আর সারা জীবন ওর সাথেই থাকতে চাই। কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আম্মুকে বলে দিব, তারপর আমরা দুজনে হানিমুনে যাব। তানিয়ার কথা শুনে আমি ভীষণ একটা ধাক্কা খাই। তার মানে ও অন্য কাউকে ভালোবাসে। মুহূর্তের মধ্যেই আমার মনের সব আশা নষ্ট হয়ে যায়। আমি এটা কখনো ভাবতেও পারিনি আমি ওর জীবনের এত বড় একটা সমস্যা। আমি গিয়ে চকলেট আর আইসক্রিম মরিয়মকে দেই, আর ফুলগুলো বাইরে ফেলে দেই। না, আর নয়, আমি এবার ওকে মুক্ত করে দিব। আর ঝামেলা হয়ে থাকতে চাই না কারো জীবনে। তাই সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিব। ও যদি অন্য কারোর সাথে সুখী থাকে তাহলে তাই, ওর সুখের জন্য আমি তাই করব। আমি রুমে ঢুকতেই তানিয়া ফোনটা রেখে দেয়। সারাদিন কই ছিলি? একবারও বাসায় দেখলাম না। একটা জরুরি কাজ ছিল।
খেয়েছিস কিছু সারাদিন? দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। না লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। যে কথা শুনলাম, এরপর খেয়েও কি না খেয়েও কি? তোর সাথে আমার একটা কথা ছিল। বলেন। অনেকদিন থেকে তোকে বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারি নাই। জানি না তুই কিভাবে নিবি বিষয়টা। অত কিছু না ভেবে বলে ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান তাই না? মানে মানে খুব সহজ, আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দিব। আপনার যেটা ইচ্ছা সেটাই হবে। খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স পেপার রেডি করব। আপনি আপনার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নিয়েন। কিন্তু আমি তো বাড়িতে সবাইকে কি বলার আমি ম্যানেজ করতে পারবো, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তারপর আমি তানিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়লাম। আর একটু হলে হয়তো চোখ বাঁধা মানতো না। কখন ঘুমিয়ে যাই মনে নেই। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি তানিয়া কান্না করতেছে। কি ব্যাপার, কাঁদছেন কেন এত রাতে? কিছু না, এমনি। আজব তো, এমনি কেউ এত রাতে কাঁদে? নিজেও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমোতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এইদিকে তানিয়া ভাবতে থাকলো, কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি। আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি। আমি নাকি ডিভোর্স চাই। কেমন করে ভাবলি এইসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে খুশি থাকিস তাহলে তাই হবে। চলে যাবি তোর জীবন থেকে অনেক দূর। তাছাড়াও তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। পারলে ক্ষমা করে দিস। পরের দিন আমি উকিলের সাথে দেখা করে ডিভোর্সের অ্যাপ্লাই করলাম। উনি আমাদের 6 মাসের সময় দিলেন। সেই দিন আমি নীরবের সাথে দেখা করলাম। বন্ধু, আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? তানিয়া আমার কাছ থেকে মুক্তি চাই, তাই ওকে ছেড়ে দিব। কি বলছিস এসব তুই? হ্যাঁ, সত্যিই বলছি। তাহলে এখন কি করবি? আমার সাথে চল। কই? আগে চল। তারপর আমি আর নীরব একটা বারে আসলাম। এখানে কেন আনলি? ড্রিঙ্কস করব তাই। কি তুই? হ্যাঁ। কিন্তু তুই তো আজ পর্যন্ত সিগারেটও হাতে দিয়ে শুস নাই। আজকের মতো কষ্ট তো আর কখনো পাই না। তারপর আমরা দুজনেই ড্রিঙ্কস করি, কিন্তু আমি একটু বেশিই করি, যার কারণে নিজেকে সামলাতে পারছিলাম না। তাই নীরব আমাকে বাড়িতে ছেড়ে যায়। দরজায় নক করতেই তানিয়া এসে দরজা খুলে দেয়। ভাবি আসলে ও একটু আজকে ড্রিঙ্ক করে ফেলেছে তাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভেতরে নিয়ে আসুন। তারপর নীরব আমাকে ভেতরে নিয়ে আসে, আমার রুমে রেখে চলে যায়। তারপর তানিয়া আসে। তুই ড্রিঙ্ক করেছিস? আপনার কোনো সমস্যা? তুই তো কোনো দিন এমন ছিলি না। সব সময় কি এমনই থাকতে হবে? এই বলে আমি তানিয়ার দিকে এগিয়ে যাই। এটা দেখে তানিয়া পিছনে যেতে থাকে। এদিকে আসছিস কেন? ইচ্ছা হয়েছে আমি আমার বউয়ের কাছে যাব, তাকে আদর করব। তাতে আপনার কি? আমি তোকে আগেই বলেছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগেই আমি ওকে ধরে ফেলি। কি করছিস? ছাড় আমাকে। শিয়াব, কি করছিস? ছাড় আমাকে। আমি আজকে আমার বউয়ের অধিকার নিয়েই ছাড়ব। এই বলে তানিয়ার কাছে যেতেই ও ধাক্কা মেরে আমাকে বিছানায় ফেলে দেয়। এত জোরে ধাক্কা দেয় যে আমি আর উঠতেই পারি না। একে তো নেশা অবস্থায়, কখন যে ওখানে ঘুমিয়ে পড়ি তা নিজেই জানি না। সকালে যখন ঘুম ভাঙলো, দেখি আজকে তানিয়া আমার আগেই উঠেছে। তাতে আমার কি? আমি ওকে নিয়ে আর বেশি ভাবতে চাই না। ওকে ভুলে যেতে হবে আমার। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। কি ব্যাপার, তানিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। গেল কই? আম্মু, তানিয়া কই? মরিয়মের সাথে ওর ঘরে যা। আচ্ছা। আমি মরিয়মের ঘরে গেলাম। দেখি দুজনে বসে বসে কি যেন বলছে। আমাকে দেখে মরিয়ম বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। ভাবিকে ডাকতে এসেছিস? না, এমনি তোকে দেখতে এসেছিলাম। আমাকে দেখতে এসেছে। আগে তো এত ভালো ছিল না, এখন কি ব্যাপার? ভাবি যাও, ভাইয়া তোমাকে দেখতে না পেয়ে চোখে হারাচ্ছে। তুই কিন্তু একটু বেশি পেকেছিস। দেখছো ভাবি, তোমার সামনে আমাকে বকা দিচ্ছে। ওকে আর জ্বালিও না, চলো। আমি আর তানিয়া চলে আসলাম মরিয়মের ঘর থেকে। দেখলাম হারামিটা এখনো মিটমিট করে হাসছে। কিছু বলবি? আসলে কালকের জন্য আমি সরি। মাথা নিচু করে চুপ করে আছে। হয়তো একটু বেশি হয়ে গেছিল। আমি ভাবিনি কখনো এমনটা হবে। প্লিজ মাফ করে দিয়েন। না ঠিক আছে, বুঝতে পারছি।
তুই তখন হুঁশে ছিলি না, কিন্তু তুই ড্রিঙ্ক করেছিলি কেন? এমনি, বাদ দিন। বলে চলে আসতে চাইছিলাম, তানিয়া আমার হাত ধরে ওর ছোঁয়ায় কেমন যেন বুকের মধ্যে ইলেকট্রিক শকের মতো লাগলো। আমাকে ইগনোর করছিস কেন? কই না তো। তাহলে বললি না কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, বলতে হবে না। তারপর তানিয়া চলে যায়। সারাদিনে আর একবারও তানিয়া আমার সাথে কথা বলেনি। তাতে আমার কি, আমারই ভালো ও দূরেই থাকুক আমার থেকে। কিছুদিন পর আমার শরীরটা অনেক খারাপ হয়। এই কয়দিনে তানিয়ার সাথে দরকার ছাড়া একটা কথাও বলি নাই। তানিয়াও আমার সাথে দরকার ছাড়া কথা বলেনি। দেখি সোজা হয়ে শো, আমি তোকে জলপট্টি দিয়ে দিচ্ছি। লাগবে না আমার, আমি ঠিক আছি। ঠিক আছে মানে? জ্বর তো কমেইনি একদম। তো কি হয়েছে, মরেই যাব তো। এর থেকে বেশি তো আর কিছু না। এত বেশি কেন বুঝিস সব সময়? আমি বেশি বুঝি, আপনার কি? আজব তো, এরকম করছিস কেন আমার সাথে? কি করছি? কিছু না, এখন চুপ করে থাক। কিছু বললাম না, কারণ জানি কিছু বললে আবার কষ্ট পাবে আর শুনবেও না। তাই চুপচাপ শুয়ে থাকলাম। ও আমার মাথায় জলপট্টি দিতে থাকলো। যতদিন আমি সুস্থ না হয়েছি সব সময় আমার পাশে থেকেছে, কিন্তু একবারও ভালোভাবে কথা বলেনি। এত যত্ন করিস তো একবার ভালোবাসি বললে কি হয়? নিজেও কষ্ট পাবে আর আমাকেও কষ্ট দিবে। ফাজিল মাইয়া একটা। কিছুদিন পর তানিয়া বলে ও নাকি বাপের বাড়ি যাবে। কাল আমাকে একটু আম্মুর কাছে নিয়ে যাবি? ঠিক আছে। কি ব্যাপার, এত সহজে রাজি হয়ে? কেন? আগে তো না না করতো। পরের দিন তানিয়াকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাই। ওকে ওখানে রেখে আমি আসতে যাব তখনই। বাবা আজকেই যাচ্ছিস কেন? কাল যাস। না আম্মু, আমার কাজ আছে। ও থাকুক যতদিন ভালো লাগে, আমি এসে আবার নিয়ে যাব। আচ্ছা, কি হলো, কাঁদছিস কেন? আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? বলবি তো কি হয়েছে? শিহাব কিছু বলেছে? আম্মু, আমি শিয়াবকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। ও অন্য কিছু ভেবে আমার উপর রেগে আছে। তারপর তানিয়া ওর মাকে সবকিছু খুলে বলে। আমি শিহাবের সাথে কথা বলে দেখছি। না আম্মু, তোমাকে বলতে হবে না। তুই তো বলতে পারবি না, পাগলি একটা। আমি বলছি। না, আমি বলবো, তারপর যা হবার হবে। আচ্ছা এবার কান্না থামা পাগলি। এইদিকে বাসায় এসে কিছুই ভালো লাগছিল না আমার। শুধু মনটা হাহাকার করছিল, কি যেন নেই। না, আমার এমন কেন হচ্ছে? ওকে ওখানে রেখে এসে আমার সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। ওকে কি গিয়ে নিয়ে আসবো? কিন্তু এত রাতে, কাল সকাল হলেই গিয়ে নিয়ে আসবো। না হলে ওকে না দেখে আমি হয়তো মরেই যাব। আজকের রাতটাও যেন আর কাটতে চাইছে না, শুধু এপাশ ওপাশ করতেছি। অন্যদিকে তানিয়ারও অস্থির অস্থির লাগছে, কেমন যেন ফাঁকা ফাঁকা। শিহাবকে না দেখে নিজেও থাকতে পারছে না। পরের দিন সকালে শিহাব রেডি হয়ে বেরিয়ে পড়বে, তখনই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? একটা কাজে। তোর আবার এই সময় কি কাজ? আছে একটা জরুরি, আমি আসছি বলি চলে আসলাম। তারপর তানিয়াদের বাসায় চলে আসলাম। ওদের বাসায় এসে কলিং বেল চাপ দিতে চাচা মানে আমার শ্বশুরমশাই গেট খুলে আমাকে দেখতে পায়। আরে শিয়া বাবা, তুই সকাল সকালেই? ভেতরে আসতে বলবে না? আরে আয়, এটা তো তোরই বাসা। কে এসেছে গো? দেখে যাও তোমার জামাই। ও শিহাব বাবা, তুমি বসো। আম্মু তানিয়া কই? ও ঘরে আছে, যাও। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে তানিয়ার রুমে চলে আসলাম। এসে দেখি মহারানী উপর হয়ে মন খারাপ করে শুয়ে আছে। আমি গিয়ে একটু আওয়াজ করলাম, দেখি কোনো সারা শব্দ নেই। আমার গলা শুনে তানিয়া দেখে আমার দিকে তাকালো, কিন্তু ওকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মহারানী শুয়ে শুয়ে কান্না করছিল। তুই এখানে এসেছিস কেন? কেন, আমার শ্বশুরবাড়ি আমি আসতে পারি না নাকি? না, আসবি না, চলে যা এখান থেকে। কিন্তু আমি তো চলে যেতে আসিনি, আপনাকে সাথে করে নিয়ে যেতে আসছি। আমি কেন তোর সাথে যাব? আমি নিয়ে যাব তাই। আমি যাব না, তুই চলে যা এখান থেকে। আমি তো যাব না আপনি না গেলে। কেন, আমি তোর কে? আপনি আমার চাচাতো বউ। এসেছে বউ বউ করতে। যাব না আমি। তানিয়া, বললাম তো যাব না। আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি। চলো আমার সাথে। কি বললি? ভালোবাসি। কাকে? তোমাকে। প্রথম দিন কি বলেছিলাম? আমি অত কিছু জানি না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমার ভেবে দেখতে হবে। ওকে, কিন্তু বাসায় চলো আমার সাথে প্লিজ। কিন্তু আব্বু তো আজকেই যেতে দিবে না। সেটা আমি দেখতেছি, চলো। তারপর ওকে নিয়ে আসতে লাগলাম। আরে ওকে নিয়ে কই যাও? চাচা বাসায় যাব। কিন্তু এখনই তো এলে। আমাদের দরকার আছে। ওদের যেতে দাও। তারপর আমি আর তানিয়া বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আজকে এসে আজকে চলে গেল?
তুমি আমাকে আটকালে কেন? ওনাকে সব খুলে বলো। এরা পারেও বটে, দেখো সব ঠিক হয়ে যাবে। হুম। আমি তানিয়াকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু বলল, কি রে, কালই বৌমাকে নিয়ে গিয়ে আজ নিয়ে আসলি যে? এমনি ও থাকতে চাইছিল না তাই। এই জন্যই সকাল সকাল যাওয়া হয়েছিল না? আমি তানিয়াকে নিয়ে রুমে চলে আসলাম। দেখি ও রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে একটা ঢোক গিললাম। কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছেন কেন? আমি থাকতে চাইছিলাম না, তাই না? মানে না। তোর আজকে কি করে দেখ বলে আমাকে তাড়া করতে লাগলো। আমিও রুমের এপাশ ওপাশ দৌড়াতে লাগলাম ওর হাত থেকে বাঁচার জন্য। তানিয়া আমাকে ধরতে না পেরে বিছানা থেকে বালিশ কোলবালিশ সব আমার দিকে ছুটতে লাগলো। আমি এবার দৌড়াতে গিয়েই ওর সাথে বাড়ি খেয়ে দুজনেই বিছানার উপর পড়ে যাই। আমি তানিয়ার উপর আর ও আমার নিচে। দ্রুত ঘটনাটা ঘটায় দুজনেই চুপ করে থাকি। আমি তানিয়ার চোখের দিকে তাকিয়ে থাকি আর ও আমার দিকে। ওভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হয়েছে আপনাদের রোম্যান্স করা? হঠাৎ কথা শুনে দুজনে চমকে উঠে যাই। তুই এখানে কেন, কিছু বলবি? বলতেই তো আসছিলাম, কিন্তু তোদের রোম্যান্সের মাঝখানে চলে আসছিলাম। তেমন কিছুই না। ভাইয়া আমি কানা না, চোখে আমি তোর থেকে ভালোই দেখতে পাই। কি বলবি বল। আমায় কিছু টাকা দে তো। কত লাগবে? 500। আব্বুর কাছে থেকে নে। না তুই দে, আব্বু বকা দেবে। পরে এসে নিয়ে যাস। ওকে, আর রোম্যান্স চালিয়ে যা। তুই যাবি নাকি? মরিয়ম দৌড়ে চলে যায়। তানিয়ার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে। মরিয়ম আশায় এত লজ্জা পাবে জানতাম না। অবশ্য দেখতে এখন আরও কিউট লাগছে। রাতে খাবার খেয়ে আমি বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখনই ওই তুই ওপরেই ঘুমা, আর আপনি? আমিও এখানেই ঘুমাবো। মানে আপনি আমার সাথে ঘুমাবেন? বেশি খুশি হইস না, মাঝখানে বালিশ থাকবে, এইটার পাশে একদম আসবি না। না হলে? তোর খবর আছে। মাইয়া কয় কি, বউয়ের কাছে নাকি যাওয়া যাবে না? কি কপাল আমার। কিছু বলছিস? না। এখন ভালো ছেলের মতো ঘুমা। আমিও তাই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে যায়। উঠতে যাব তখনই দেখি বুকের উপর ভারী কিছু। পরে বুঝতে পারলাম তানিয়া আমার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছা হচ্ছিল সারা জীবন এভাবেই থাকতে। আমি আর উঠলাম না। যদি ওর ঘুম ভেঙে যায়, ওভাবেই বুকের উপর রেখে আমি এবার ওকে জড়িয়ে ধরে ঘুম আসি। সকালে আমার আগে তানিয়ার ঘুমটা ভেঙে যায়। দেখে ও আমার বুকের মধ্যে, আমি ওকে জড়িয়ে আছি। ওর ওঠার চেষ্টা করতেই আমি আরও জড়িয়ে ধরি, কিন্তু এমন ভাব করি যেন ঘুমের ঘোরে ধরে আছি। তানিয়া আর একটু চেষ্টা করার পরও যখন ব্যর্থ হলো, তখন আমাকে ডাকতে লাগলো। শিহাব, এই শিহাব, শিহাব ওঠ, কি? ওঠ, ছাড় আমাকে। ও সরি, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে। মনে মনে আমি হাসতেছিলাম। মাইয়া দেখি লাইনে আসছে একটু একটু করে। পরের দিন আব্বু আম্মু আর মরিয়ম আমাদের এক আত্মীয়র বাড়িতে যায় 2 দিনের জন্য। আম্মু যাওয়ার সময় বলে গেল যেন ওনার বৌমার খেয়াল রাখি আর ঝগড়া না করতে। মুই আর কি কইতাম, আমি তো অবুঝ বাচ্চা। দুপুর হয়ে গেল, অনেক ক্ষুধা লেগেছে। তানিয়া কই, ওকে বলি তানিয়া তানিয়া। বল। দুপুর হয়ে গেল তো, রান্না করেছেন কিছু? খুব খিদে পেয়েছে। আমি তো রান্না করতে পারি না। কি মজা করেন? মজা কেন করব, আমি সত্যিই রান্না করতে পারি না। মেয়ে হয়ে এখনো রান্না করা শিখেননি? আম্মু কখনো রান্না করতে দেয়নি, আমি কি করব? মেয়ে মানুষ যখন হয়েছেন, রান্নাটা তো একটু শিখতে পারতেন। রান্না করতে পারেন না, বিয়ে করে বরকে কি রান্না করে খাওয়াতেন? এখন কি হবে আমার? বিয়ে তাহলে করলি কেন? শখে করি নাই, জোর করে করাই দিছে। যত সব খিদের জ্বালায় কী সব বলছি। এমনিতে খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না। আমি গিয়ে হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিই। তানিয়া তো মনে হয় খাইনি, তাই খাবার নিয়ে ঘরে গেলাম। খাবারগুলো খেয়ে নিন, আমার মাথাটা একটু ব্যথা করছে। আমি গিয়ে নিচে ঘুমাচ্ছি, আপনি খাবারটা খেয়ে নিন। তারপর আমি ড্রয়িং রুমে এসে শুয়ে পড়ি। ঘুম ভাঙলে দেখি সন্ধ্যা নামবে। তানিয়াকে ডাকতে ঘরে যাই, কিন্তু ও কোথায়? খাবারটাও এখনও এমনই আছে, খাই নাই। গেল কোথায়? সারা বাড়ি খুঁজে পেলাম না, তাই ছাদে গেলাম। দেখি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ডাক দিতেই চোখ মুছে আমার দিকে তাকালো। বুঝলাম কান্না করছিল। আমার তখনকার কথায় হয়তো অনেক কষ্ট পেয়েছে। আমারও ওভাবে বলা উচিত হয়নি। এখনও খাবার খান নাই কেন? এমনি ভালো লাগছিল না। সরি, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি। প্লিজ আমাকে মাফ করে দিন। না সরি কেন বলছিস, ঠিকই তো বলছিস। না, আমি ঠিক বলি না। সরি, আপনি আমার উপর রাগ করে থাকবেন না। আচ্ছা রাগ করে নেই।
সত্যি? সত্যি? তাহলে চলুন, এখন খাবেন? এখন? হুম। সারাদিন কিছু খাননি, ওকে জোর করে নিয়ে এসে খাইতে বললাম। তারপর ও খেয়ে নিল। ও খাচ্ছিল আর আমি ওর খাওয়া দেখছিলাম। কি ব্যাপার, অমন করে আমার খাওয়া দেখছিস কেন? কই না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। দেখছি তো, কি হয়েছে? কেন, আমার নজর লাগবে না বুঝি? আমি আমার বউয়ের খাওয়া দেখছি, আপনার কি? কে তোর বউ? কেন? কি বল, কে তোর বউ? না কেন না, আপনি খান, আমি আসছি। এখন আবার কই যাস? রাতের খাবার আনতে। রান্না তো আর করবেন না। পরের দিন একইভাবে কেটে গেল। তারপরের দিন সবাই বাসায় চলে আসে। এই দিকে আমি মনে মনে একটা প্ল্যান করতে থাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও তানিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমিও তাই আর উঠি না, কারণ আমার সব থেকে এই সময়টাই ভালো লাগে। সারা দিনে ওর এতটা কাছে আসতে পারি, এই অনুভূতিটাই অন্যরকম। যেন সারা জীবন এভাবেই ওকে বুকের মধ্যে জড়িয়ে রাখি, যাতে কখনো হারিয়ে না যায়। আজকে তানিয়া ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। দূর কিছু ভালো লাগছে না। তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি এক বড় ভাইয়ের ফোন। রিসিভ করলাম। শিহাব বলছো? হ্যাঁ রাকিব ভাই, বলেন। তুমি চাকরির কথা বলেছিলে না? হ্যাঁ। আমার এক আঙ্কেলের অফিসে তোমার জবের ব্যবস্থা করছি, তুমি এই ঠিকানায় একটু আসো। ওকে, আমি আসছি। আমি রাকিব ভাইয়ের দেওয়ার ঠিকানায় চলে গেলাম। তারপর ওনার সাথে দেখা করলাম। কাজ হয়ে গেলে আমি চলে আসি। হঠাৎ রাস্তার মধ্যে তানিয়ার মতো কাউকে দেখতে পেলাম। হ্যাঁ, ওটা তো তানিয়াই। আর ওর ফ্রেন্ডরা ওই পাশে কেন? আর ওর সাথে ওই ছেলেটাই বা কে? আমি এগিয়ে যাই, গিয়ে তো আমার মাথাটা গরম হয়ে গেল। ছেলেটা দেখি তানিয়ার হাত ধরে টানছে আর কি যেন বলছে। তানিয়া, আমি তোকে অনেক ভালোবাসতাম, কি করলি তুই এটা? দেখ সাইমন, আমার হাত ছাড়। আমি তোকে আমার ভালো ফ্রেন্ড ভাবতাম, আর কিছু না। আর আমার বিয়ে হয়ে গেছে, জানিসই তুই। কি আছে ওই শিহাবের মধ্যে যা আমার কাছে নেই? সেটা তুই নিজেকে জিজ্ঞাসা কর। হাত ছাড় আমার। ঠিক আছে, এক রাতের জন্য হলেও আমার হবি, বিশ্বাস কর। তোকে এক রাত নিজের কাছে পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছি আমি। এমনিতেই মাথাটা গরম ছিল। এই কথাটা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে ছেলেটার মুখে একটা ঘুষি দিলাম। এতে ও কিছুটা দূরে সরে গেল। আমাকে দেখে তানিয়া কিছুটা অবাক হয়ে যায়। তারপর আমি ইচ্ছা মতো ওকে মারতে থাকি। তানিয়া আমাকে আটকাতে থাকে, কিন্তু আমি ওকে সরিয়ে আবার ওকে মারতে থাকলাম। আমার তানিয়াকে ও স্পর্শ করতে চাইছে। আজকে ওকে মেরেই ফেলবো। আশেপাশে লোক জড়ো হয়ে যায়। তারপর লোকজন থামিয়ে দেওয়ায় আমি তানিয়ার হাত ধরে ওকে নিয়ে বাসায় চলে আসি। তানিয়ার উপরও রাগ হইতেছে এখন প্রচুর, কিন্তু ওকে কিছু বললাম না। তানিয়াও বুঝতে পারছে আমি অনেক রেগে আছি, তাই ও আর কিছু বলল না। রাতে আম্মু খাবার জন্য ডেকে গেল, কিন্তু খাবো না বলে দিছি। তানিয়াও একবার ডাকলো খাওয়ার জন্য, ওকেও মানা করে দিছি। তুই কি আমার উপর রেগে আছিস? বল না, আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। কি জানতে চান, রেগে আছি নাকি? হ্যাঁ, আমি রেগে আছি। আমার বউকে কেউ খারাপ কথা বললে আমার রাগ হবেই। আমার বউয়ের হাত ধরে কেউ টানাটানি করলে আমার রাগ হবেই। কেন গিয়েছিলেন ওদের সাথে দেখা করতে? সরি, আমার ভুল হয়ে গেছে। রাগ করিস না, আমি জানতাম না। আপনি অনেক কিছু জানেন না। কি? কিছু না। তাহলে আর রেগে থাকিস না, আমার দিকে তাকিয়ে একটু হাস। আরও কি রাগ করে থাকবো? ওর মায়াবী মুখ দেখলেই সব কিছু ভুলে যাই। ভালোবাসার মানুষের উপর আর যাই করা যাক, রাগ করে থাকা যায় না। এই তো গুড বয়। অনেক দিন হলো ফেসবুকে ঢোকা হয় না, তাই ফেসবুকে ঢুকলাম। সময় কাটছিল না, তাই ভাবলাম 3-4টা মেয়ের সাথে চ্যাটিং করলে এমনিতেই 2-3 ঘন্টা সময় কেটে যাবে। তাই আমি বসে বসে ফেসবুকে চ্যাটিং করছিলাম। কখন যে আমার পাশে এসে তানিয়া বসে আছে আমি খেয়ালই করি নাই। দেখলাম ও খুব মনোযোগ দিয়ে আমার চ্যাটিং দেখছে আর রাগে ফুলছে। মনে মনে ভাবলাম আজকে আমাকে কে বাঁচাবে? আমি আজকে শেষ। কিন্তু না, আমার সাথে কিছুই হইল না। আমার বদলে আমার শখের মোবাইলটা শহীদ হইল। তানিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে আছাড় মারে। এতে করে আমার ফোনের বডি, কলিজা, হার্টবিট সব আলাদা হয়ে যায়। বেচারা আমার জন্য বিনা আন্দোলনে শহীদ হয়ে গেল। আমার এত শখের মোবাইলটা হারামজাদি ভেঙে ফেললো। পরের দিন আমার অফিসে জয়েনিং ডেট ছিল, তাই আমি সকল ফাইলপত্র নিয়ে বেরিয়ে পড়ি। আম্মু, আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। আচ্ছা যা, ভালোভাবে দিস ইন্টারভিউ। আম্মু। আম্মুর থেকে বিদায় নিয়ে অফিসে এসে বসে আছি। এক পিয়ন এসে আমাকে ডাকলো। মিস্টার শিহাব স্যার, আপনাকে ভেতরে ডাকছেন, আমি ভেতরে যাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। তুমি শিহাব তাই না? হ্যাঁ। কাল রাকিব আমাকে বলেছিল তোমার কথা। তোমার ফাইলগুলো আমাকে দাও। এই যে। মিস্টার রনি, ওনাকে ওনার কেবিন দেখিয়ে দিন। আসুন আমার সাথে। চলুন। উনি আমাকে কেবিন দেখিয়ে দিয়ে চলে গেলেন। আমি সেখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে স্যারের ডাক এলো।
স্যার আমার চাকরিটা হয়ে যাবে তো? আর তোমার চাকরি তো কালই হয়ে গেছে, আমি তো তোমার ফাইলগুলো দেখছিলাম শুধু। ও, এবার বলো, তোমার স্যালারি কত হলে চলবে? আমি কি বলবো, আপনি বলুন। 35,000 টাকা হলে চলবে? আপনি যা ভালো বোঝেন। রাকিব আমার ছেলের মতো, তাই তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি ম্যানেজার এই কোম্পানির, ওকে? ওকে স্যার। তারপর আমি অফিস থেকে চলে আসি। আজকে আমার অনেক খুশি খুশি লাগতেছে। তারপর হঠাৎ আবার মনে হলো আজকে তো তানিয়ার জন্মদিন, ওকে আজকে সারপ্রাইজ দিব। বাসায় ফেরার সময় তাই সব জিনিসপত্র নিয়ে আসলাম ও সবার জন্য মিষ্টি নিয়ে আসলাম। আম্মু দরজা খুলে দিতেই আম্মুকে মিষ্টি খাওয়ালাম। আমার নতুন জবের আমি চাকরি পাইছি। এটা তো খুব ভালো কথা, তোর আব্বু শুনলে খুব খুশি হবে। আম্মু মরিয়ম কই? কি ব্যাপার, আজকে বউকে না খুঁজে বোনকে খুঁজছিস? আম্মু তুমিও না বলো। পড়তেছে ওর ঘরে। আমি গিয়ে মরিয়মের সাথে দেখা করলাম, তারপর নিজের ঘরে গেলাম। তানিয়াকে বললাম একটু আমার সাথে আসতে। কই যাব? আরে চলুন না। তারপর ওকে নিয়ে ছাদের দিকে যেতে লাগলাম। ছাদে পৌঁছানোর আগে ওর চোখটা চেপে ধরলাম। কি করছিস? চুপ, আগে চলুন। আমি ওকে ছাদে নিয়ে এসে চোখ ছেড়ে দেই। তানিয়া পুরাই অবাক হয়ে যায়। সেখানে মোমবাতি দিয়ে লেখা আছে হ্যাপি বার্থডে তানিয়া। আমি এবার ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হ্যাপি বার্থডে তানিয়া। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ তানিয়া, আই রিয়েলি লাভ ইউ। আমি তানিয়াকে আংটি পরিয়ে দিলাম, কিন্তু ওর কোনো রিয়াকশন নাই। আমি অবাক হয়ে যাই। কিছু বলছো না যে? আমি কি তোমাকে ভালোবাসার যোগ্য না? সেটা না। তাহলে কি আজকে যদি তুমি কিছু না বলো তাহলে আমি বলি টেবিলের ওখান থেকে চাকু নিয়ে নিজের হাত ধরি? কি করছিস কি? আজকে যদি ভালোবাসি না বলে তাহলে আমি আর এই জীবন রাখবো না বলে হাতে একটু টান দিব, তার আগে তানিয়া দৌড়ে এসে আমার হাত থেকে চাকুটা ফেলে দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে, কি করছিস তুই? তোর কিছু হলে আমার কি হবে? কেন তুমি তো আমাকে ভালোবাসো না? কে বলছে অনেক ভালোবাসি তোকে? তাহলে বলনি কেন আগে? এমনি, তুই কখনো বলেছিস? বলেছি তো। ভালো করছিস। ভালোবাসি। জানি তো। অনেকক্ষণ তানিয়া আর আমি একে অপরকে জড়িয়ে ধরে থাকি। কেকটা কাটো। তোর মনে ছিল? আমার একমাত্র বউয়ের জন্মদিন আর মনে থাকবে না? হয়েছে, আর পাম মারতে হবে না। তারপর আমি আর তানিয়া মিলে কেকটা কাটি। আমি ওকে খাইয়ে দেই আর ও আমাকে খাইয়ে দেয়। এই মুহূর্ত আমার কাছে মনে হলো এক নতুন অনুভূতি। কয়েকদিন পর আজকে এত খুশি লাগছে আমার। অনেক রাত হলো, এবার ঘরে চলো। এমন ভাবে যাব না। তাহলে? আমি হেঁটে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবেন? বুঝতে পারছিলাম ও আমার কোলে ওঠার জন্য এমন বলছে, তবুও না বোঝার ভান করলাম। সব কথাই মুখে বলে বোঝাতে হবে। বুঝতে পারছি। বলেই তানিয়াকে কোলে তুলে নিলাম। ও দুই হাতে আমার গলা জড়িয়ে ধরে। আমি ওকে কোলে নিয়ে ছাদ থেকে ওকে ঘরে নিয়ে আসলাম। ঘরে ঢুকে তানিয়া অবাক হয়ে যায়। ঘরটা এত সুন্দর করে কে সাজালো? কত সুন্দর ফুল, তানিয়ার পছন্দের। আর পুরো ঘর মোমবাতি দিয়ে সাজানো। পছন্দ হয়েছে? বল, কে করলো এইসব? সেটা না হয় পরে জানবে। ওকে। তারপর আমি দরজাটা লক করে দিয়ে তানিয়াকে নিয়ে বিছানায় শুইয়ে দিই। আমি ওর উপর ঝুঁকে থেকে ওকে দেখতে থাকি। তানিয়া আমাকে ধাক্কা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। আমি ওর দিকে এগিয়ে যেতেই তানিয়া লজ্জায় চোখ বন্ধ করে নেয়। আমি ওর গোলাপি ঠোঁট দুটোই কিস করতেই তানিয়া কেঁপে ওঠে। আমি আস্তে আস্তে ওর ঠোঁটে কিস করতে করতে ওর গলায় কিস করি। এরপর তানিয়া নিজেই আমার উপর উঠে আমাকে কিস করা শুরু করে। তারপর দুজনেই হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। সকালে আমার আগেই তানিয়ার ঘুমটা ভেঙে যায়। দেখে ও আমার বুকের উপর। আজকের সকালটা তানিয়ার কাছে একদম অন্যরকম। অনেক খুশি খুশি লাগছে, কিন্তু কাল রাতের কথা মনে হতেই কিছুটা লজ্জা পায়। দেখে শিহাব ঘুমিয়ে আছে, তাই ওর কপালে আলতো করে একটা চুমু খাই। এতে শিহাব তানিয়াকে জড়িয়ে ধরে আরও। তানিয়া বুঝতে পারে শিহাব জেগে আছে। তানিয়া শিহাবের থেকে ছাড়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এইদিকে আমি তানিয়াকে একটা কিস করি। কি মশাই, সারা রাত তো ঘুমাতে দেন নাই, এখন আবার কি? এখন ওইটা একদম না, সারা রাত আদর করেও শখ মেটেনি। না, এখন একটু। নো মিন্স নো। ওকে, একটা কিস তো দিবা? ওকে, চোখ বন্ধ করো। কেন? এখন আবার লজ্জার কি? আরে করতে বলছি কর। ওকে, তাই বলে চোখ বন্ধ করলাম। একটু পর তানিয়া ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। বাহ, সকাল সকাল এমন মিষ্টিকে ঘুম ভাঙলে তো জীবনটাই লাইফ। তানিয়া উঠে শাওয়ার নিতে চলে যায়। আমি ওখানেই শুয়েছিলাম। তানিয়ার শাওয়ার শেষে এসে দেখে আমি এখনও শুয়ে আছি। কি ব্যাপার, উঠবে না নাকি সারাদিন শুয়ে থাকবে? এইদিকে শোনো। কি? ও চুল মুছতে মুছতে আমার কাছে আসতেই ওকে টান দিয়ে আমার উপর নিয়ে আসি। এতে ওর ভেজা চুলগুলো আমার মুখের উপর এসে পড়ে। চুল থেকে এত সুন্দর স্মেল আসছিল যেটা মনে হয় সব পারফিউমকে হার মানাবে। তানিয়া
আমার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নেয়। মেজাজটা খারাপ হয়ে গেল। কত সুন্দর লাগছিল। দিল। কি হলো এটা? কি, তুমি তো আমাকে টান দিয়ে তোমার উপরে ফেলে দিলে। চুলগুলো কেন সরালে? কত ভালো লাগছিল। আমি কি জানি নাকি? মাথা মোটা। কি বললে? কিছু না। আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন? আগে লাগতো না বুঝি? আগেও লাগতো, কিন্তু আজকে একটু বেশি। মনে হচ্ছে আজ সারাদিন তোমাকে আদর করি। চুপ বদমাইশ। এবার ছাড়ো, অনেক সকাল হয়েছে, বাইরে যেতে হবে। ওকে। তানিয়া চলে যায়। আমি ওঠে ফ্রেশ হয়ে নেই। তানিয়া নিচে এসে আম্মুর কাছে যায় রান্নাঘরে। তুই কেন এখানে এলি? আমাকে তো কোনো কাজই করতে দাও না তোমরা, একটু হেল্প করি। কি ব্যাপার, তুমি হাসছো কেন আমাকে দেখে? না এমনি, তোকে কাজ করতে হবে না, তুই শিহাবের কাছে যা। যাচ্ছি, কিন্তু হাসছো কেন? তানিয়া চলে আসে শিহাবের কাছে। কি ব্যাপার ম্যাডাম? আম্মু আমাকে দেখে বারবার হাসছে কেন? কি বলো? হ্যাঁ বললাম, হাসছো কেন? বলে কিছু না, তারপর তোমার কাছে যেতে বললো। ওর দিকে একটু ভালো করে তাকিয়ে ওর হাত ধরে ঘরে নিয়ে আসলাম। কি হলো, এভাবে নিয়ে আসলে কেন? এই দেখো। হায় আল্লাহ, এসব দাগ! তুমি ভালোভাবে না দেখেই নিচে কেন গিয়েছিলে? আমি খেয়াল করি নাই। সরি, কাল রাতে হয়তো অনেক ব্যথা লেগেছে তোমার। আমার এমন করা ঠিক হয় নাই। তোমার ভালোবাসার কাছে কখন যে ব্যথা লেগেছে বুঝতেই পারি নাই। আমি সকালে নাস্তা করে অফিসে চলে গেলাম। আজকে প্রথম দিন ছিল, তাই লেট করলাম না। আমি অফিসে আসার পর তানিয়ার ভালো লাগছিল না, তাই ও মরিয়মের রুমে যাই। কি ব্যাপার ভাবি, আজকে তুমি এত সকালে উঠেছো? রোজই তো উঠি। আমি তো ভাবছিলাম আজকে সারাদিন তুমি ঘুমাবে। কেন? কালকে রাতে এত কিছু করলাম তোমাদের জন্য, আমি তো ভাবছিলাম আজকে সারাদিন তুমি ঘুমাবে। কি, তার মানে তুই ঘরটা সাজাইছিলি? জি এটাই। আর জানতাম ভাইয়া তোমাকে সারপ্রাইজ দেবে। আগে থেকেই সব জানতি, আমাকে বলিসনি কেন শাকচুন্নি? বললে আমার ভাইয়ার কি হতো, কত ভালোবাসে আমার এই কিউট ভাবিটাকে। তোরা দুই ভাই বোনই পদের হাড্ডি। আমার কিউট ভাবি। কি ব্যাপার, এত তেল মারছিস কেন? কিছু না। দুপুরের দিকে ভাবলাম তানিয়াকে ফোন দিয়ে খেয়েছে কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো আমার ফোন তো শহীদ হয়েছে তানিয়ার হাতে। তাই এই মাসের বেতন পেলে নতুন ফোন কিনতে হবে। তাই আর ওকে ফোনটাও দেওয়া হলো না। বিকেলে বাসায় আসার সময় তানিয়ার জন্য আইসক্রিম আর মরিয়মের জন্য চকলেট নিয়ে আসলাম। বাসায় আসতেই তানিয়া দরজা খুলে দেয়। আমি আইসক্রিমটা ওকে দিয়ে চকলেটটা মরিয়মকে দিতেই বললাম, রাতে খাবার খেয়ে রুমে এসে বসে আছি। দেখি একটু পর তানিয়া আসলো। ও এসে আমার পাশে বসলো। আমি ওর গায়ে হাত দিতেই ও আমার হাতটা সরিয়ে দিল, আবার দিতেই আবার সরিয়ে দিল। কি ব্যাপার ম্যাডাম, এত রেগে আছেন কেন? কালকে সব প্ল্যান মরিয়ম জানতো, তাই না? না মানে হ্যাঁ। পিচ্চি মেয়েটাকেও তোদের মতো তৈরি করছো। ও পিচ্ছি? এখনই সব বুঝে। তার মানে? না কিছু না বাবু। এই, একদম আমাকে বাবু বলবি না, আমি কারো বাবু নই। আরে সোনা, রাগ করছো কেন? তোমাকে নিজের করে পেতেও ও একটু হেল্প করছে। এবার একটু কাছে আসো, আদর করি। এবার হয়েছে তো, ছাড়ো ছাড়ো আমায়। এখনো মন ভরে নাই? মন ভরে নাই, আরেকটা দিলে ভালো হতো। একটা কেন, 1000টা দিব। তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। কি শর্ত? আগে বলো, রাখবে না? আমার কথা ঠান্ডা মাথায় জবাব দিবে। দিব। অফিসে কি কোনো মেয়ে আছে, তাদের সাথে কি তুমি কথা বলো? শিহাব তানিয়ার কথা শুনলে রেগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল। দেখো, অফিসে মেয়ে মানুষ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা হয় না। তাদের সাথে হেসে হেসে কথা বলো নাকি? যদি বলো এখন থেকে আর বলবে না, কেমন? ঠিক আছে, তবে যদি তারা বলে? বলবে এসব ঠিক নয়, আর বেশি কিছু বললে বলবে বউ বারণ করেছে। কিন্তু অফিসে সব মেয়েরা তো জানে আমি এখনো বিয়ে করিনি। কি? ওই হারামি, তুই আমাকে বিয়ে করিস নাই, আমাকে আদর করিস নাই, তারপরও কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথেও প্রেম করে বেড়াস। ছি ছি ছি, তুই এত খারাপ। আরে কি বলো, কার সাথে প্রেম করব? আর কেনই বা করতে যাব? তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে। সত্যি তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? না রে বাবা, সত্যি আমি কারোর সাথে প্রেম করি না। আমাকে চিনলে এতদিনে? কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে যে তোমার বিয়ে হয়েছে। যদি না বলো তাহলে আমি আর কখনো তোমার টাই বেঁধে দিব না, তোমায় আদর করব না, বলে দিলাম কিন্তু।
বলবো সকালে। আচ্ছা, এই তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার অফিস আছে, অফিসে যেতে হবে। উঠছি। উঠছি মানে কি? এখনই উঠতে হবে, না হয় পানি ঢেলে দিচ্ছি। এই যে উঠে পড়ছি, আর আমি অনেক আগে টের পেয়েছি কিন্তু ইচ্ছা করে উঠিনি। কেন কেন? দেখলাম আমার বউটা ঠিক সময়ে কাজ করতে পারে কিনা। ভালো করেছেন জনাব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি গিয়ে নাস্তা রেডি করছি। আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম। এই যে কাল কি বলেছিলাম, সব মনে আছে তো? সব মনে আছে, কিন্তু আরেকটা কথা মনে থেকেও করতে পারছি না। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো যে? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। তো কি করব, তুমি যেতে দিলে কই? আমি আবার কি করলাম? তোমাকে টেনে ধরেছি নাকি? ধরেছই তো। এখনো পর্যন্ত পাপ্পি দেওয়ার কথা বলেছো না দিয়েছো? ও, আমি তো ভুলেই গেছিলাম, ও আমার বরটা, তার জন্য রাগ করে আছে বুঝি। দাঁড়াও দিচ্ছি। উম্মুয়া। কিন্তু এখন আর রাগ হচ্ছে না। আমি তানিয়ার থেকে বরাবরের মতো বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজ একটু খুশি খুশি লাগছে। আর তানিয়ার কথা ভাবছি। এসব ভাবতে ভাবতে কারো আসার শব্দ শুনে আমি চমকে উঠলাম। স্যার, বিরক্ত করলাম না তো? না, কি জন্য এসেছি বলুন? এমনি এসেছিলাম। আসলে আজ আপনাকে একটু অন্যরকম লাগলো। ও আচ্ছা, আমি ঠিক আছি, আপনি এবার আসুন। ওকে স্যার। রুহি চলে সাথে সাথে রোমান। হঠাৎ করে শিহাবের ক্যাবিনে এসে, স্যার, একটু পর একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। না স্যার, আপনাকে থাকতেই হবে। কিন্তু আমি তো। প্লিজ স্যার, সমস্যাটা অনেক বড়। ঠিক আছে, সবাইকে বসতে বলুন, আমি আসছি। আমার এখন বাসায় যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং পড়ে যাওয়ায় যেতে পারছি না। মিটিংয়ে থাকাটা অনেক জরুরি। উপায় না পেয়ে মিটিংয়ে হাজির হলাম। মিস্টার রোমান, পার্টির সব ফাইলগুলো আপনি ঠিকভাবে দেখে নিন। আমি দেখে নিয়েছি স্যার, আপনি একবার দেখে নিলেই হবে। আমি ফাইল চেক করছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকায় আমি আর ফোনের দিকে নজর দিলাম না। সব ঠিক আছে। ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করুন। আমার ফোন আবার বাজা শুরু করলো। স্যার আপনার ফোন বাজছে। দেখছি, একটু ওয়েট করুন। শিহাব একপাশে এসে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই, কি ব্যাপার? কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি রিসিভ করলে না কেন? কোথায় তুমি? অফিসে। আর তোমার বোঝা উচিত কোনো কাজে আটকে গিয়েছি বিধায় ফোনটা রিসিভ করিনি। তারপরও কেন এভাবে বিরক্ত করে যাচ্ছ? অফিস মানে কি? অফিস টাইম তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তার মানে তুমি অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছ? আমি যা ভেবেছিলাম তাই হলো। এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফোন রাখছি, আমি এখন ব্যস্ত আছি বলেই ফোন কেটে দিলাম। এইভাবে রাগী লোক নিয়ে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়াতে তানিয়ার একটু সন্দেহ লাগতে লাগলো। তাহলে কি শিহাব আমাকে ধোকা দিচ্ছে? না, এর শিখর টেনে বের করতেই হবে। আমি মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাসায় আসলাম। কলিং বেল বাজাতেই তানিয়া দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল। এই ছেলে, এই কি পেয়েছিস তুই? ঘরে বউ রেখে বাহিরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি, আর বাসায় এসে এমন ভাব করবি যে এখন মাত্র অফিস থেকে এসেছিস। তানিয়া বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বাড়াবাড়িই করছি, সত্যি বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আমি নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারি। এমনিতেই আজ সারাদিন অফিসে কাজের অনেক ধকল গেছে, তার উপরে বাসায় আসতে না আসতেই কী সব শুরু করে দিয়েছ। আমি তোমাকে আগেই বলেছি আমার অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা নেই। আগে যাও একটু কথা বলতাম, তাও এখন বলি না, কারণ তুমি আছো। তোমাকে নিয়েই ভাবতে চাই। পাশে মেয়ে ছিল, কিন্তু তবে তা কোনো বাজে মেয়ে ছিল না। তাহলে কথা কেন বললি না? কাজে আটকে গিয়েছিলাম, আর উপরে একটা মিটিং। সরি সরি, ইস, আগে বললে না কেন? তাহলে কি তোমাকে এত বাজেভাবে বকা দিতাম? বলার সুযোগ দিয়েছো তুমি। সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। কোনো কথা না বলে চলে গেলাম। সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো শুতে গেল। আমি রুমে এসে অভিমান করে বসে আছি। কি হলো, এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হলো? এই আমার পাগলটা, আরে কথা বলছো না কেন? কি হয়েছে? এরকম করে থাকলে আমি অন্য রুমে শুতে যাব বলে দিলাম। যাও না, কে আটকে রেখেছে তোমায়? তুমি এখনো আমার উপরে রেগে আছো? অনেক। এই যে কান ধরছি, এমন আর কখনো হবে না। সরি বাবা। এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। ঘুষ দেওয়া এবং নেওয়া আমি পছন্দ করি না। তুমি করতে হবে না, আমি তো করি। আমি এখন নিব। আমি না দিলে কিভাবে নিবে? না দিলে জোর করে আদায় করে নিব বলেই তানিয়ার দিকে এগোচ্ছে, আর তানিয়া পিছাচ্ছে। এই, একদম কাছে আসবে না। আসলে কি করবে দেখি? খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপটাই দেখতে চাই। এই বলে আমি তানিয়ার কাছে গিয়ে তার গলায় কিস করে আস্তে আস্তে ঘাড়ে চুমু দিচ্ছিলাম।
দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে যায়। এরপর আমি তানিয়াকে কোলে করে বিছানায় নিয়ে যাই। অনেক খুনসুটি করে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আজ একটু বেলা হয়ে গেছে, কিন্তু কারো কোনো ওঠার নাম নাই। কি হলো, এত বেলা হয়ে গেছে শিহাব, এখন উঠছিস না কেন? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। উঠছি, আর একটু ঘুমাই। আর একটু ঘুমাতে গেলে তোমার আজ অফিস করতে হবে না। অফিসে এসেই দেখি রোমান আমার কেবিনে আসে। কি ব্যাপার? না স্যার, আসলে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল, তাই বললাম। যান, গিয়ে কাজে মন দেন। রোমান চলে গেল। আমি নিজের কেবিনে বসে কাজ করছি, এমন সময় ফোনটা কান্না করছে। রিসিভ করে, হ্যালো। অচেনা নাম্বার, মেইলি কন্টে খুব বিজি। এখন আমাকে সময়ও দিতে পারো না, তাই না? আপনি কোথাও ভুল করছেন। আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখি নাই। ও, এখন তো মনে থাকবে না? বিয়ের আগে কত কি করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। এই না না বলছি, হুম তোমার বউ। হুম আজ আম্মুকে বলে নতুন নাম্বার নিয়েছি, তোমার সাথে মজা করব বলে। তো কি করছে শুনি আমার বাবুটা? কথা বলছি জনাব, তুমিও কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি তুই? হারামি লুচ্চা, তোর সাথে কোনো কথা নাই। আর তুই আমাকে কোনো দিন বউ বলবি না। আমি হাসতেছি, কেমন বোকা বানিয়ে দিলাম তানিয়াকে। একটু পরেই আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। অসময়ে ফোন করলে যে? কি কিছু হয়েছে? তেমন কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিয়া কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভাল লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না, খালি কান্না করেই যাচ্ছে। আর বলছে আমি এখানে থাকতে চাই না আম্মু, তোমার ছেলে একটু ভালোবাসে না আমায়, আমি চলে যাব। ও এমনি ঠিক হয়ে যাবে, তুমি কিছু বলো না তো আম্মু। তুই এমন কি বললি যে মেয়েটা এমন করছে? আম্মু বাসায় গিয়ে সব বলবো। আর তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। আর মনে মনে ভাবছি, এমন দুষ্টামিটা না করলেও পারতাম, কিন্তু মেয়েটাও কেমন। আমি বললাম, আর ও বিশ্বাস করে নিল। আমি অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। বাড়িতে ফিরে তানিয়াকে কোথাও দেখতে পেলাম না, তানিয়ার কোনো সারা শব্দ নেই। আম্মু, আম্মু, কি হলো, অফিস থেকে এসে চেঁচামেচি শুরু করেছিস কেন? আম্মু, তানিয়া কই? কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ পাচ্ছি না। তানিয়া ওর বাবার বাড়ি চলে গেছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কি হয়েছে, আমাকে সে কিচ্ছু বলেনি। হন করে চলে গেছে তানিয়া। আমি এখন কার সাথে সময় কাটাবো? আমার কাজের মাঝে এসে কে বলবে যে আম্মু কোনো সাহায্য লাগবে কিনা? তুই আমার মেয়েকে ফিরিয়ে আন, যা। আম্মু, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। বলেই চাচার বাসার উদ্দেশ্যে, মানে শ্বশুরবাড়ি রওনা হয়ে গেলাম। অনেক বেশি দূরের পথ না। তানিয়া, এই তানিয়া। তানিয়া এসে দরজা খুলে দিল। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? এটা কোনো মাছের বাজার না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে আসছো কেন? তুমি জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও। ঢং করা লাগবে না। যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে কেন থাকবো আমি? কি জন্য থাকবো? মানে? অফিস যাওয়ার কথা বলে অন্য মেয়েদের সাথে থাকা, আর সন্ধ্যা হলে বাসায় ফিরবে, তার কাছে কিভাবে থাকবো? তানিয়া চোখ মুখ লাল হয়ে আছে। হওয়ারই কথা, সকাল থেকে কান্না করেছে মেয়েটা। আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথে কথা বলছিলাম। বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই। আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মতো লোকের সাথে আমি আর সংসার করব না। মুখের উপর দরজা আটকে দিল। তারপরেই, তোদের আবার ঝগড়া হয়েছে? ওই বেটা বদের হাড্ডি, সবসময় আমার সাথে লেগে থাকে। তবুও তোকে ভালোবাসা তো অনেক। এই যে এখানে ইলে রাগের মাথায়, এখন এখানে থাকবি কি করে? আম্মু, এখন আমার তো আর এখানে ভালো লাগছে না। কেন যে ওকে রাগ দেখিয়ে তাড়িয়ে দিলাম। ওকে ফোন দে। আমি পারবো না, তুমি দাও না আম্মু। আমি কেন দেবো? তোর জামাই, তুই বুঝবি। দে ফোন। তানিয়া একটু ভয়ে ভয়ে ফোন দিল। হঠাৎই আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি তানিয়া ফোন দিয়েছে। তাই এক মুহূর্ত আর দেরি না করে ফোনটা রিসিভ করি। হ্যালো তানিয়া। কেউ যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে এসে নিয়ে যেতে পারে, এইটুকু বলে ফোন কেটে দিই। বুঝতে পারলাম পাগলিটার রাগ কমেছে, তাই আর দেরি না করে ওকে নিতে গেলাম। দেখি ও আগে থেকে রেডি। চাচি, মানে শাশুড়িকে বলে ওকে নিয়ে চলে আসলাম। রাস্তার মধ্যে একবারও আমার সাথে কথা বলেনি তানিয়া, তাই আমি আগে বলি, সরি। তুমি এতটা রাগ করবে বুঝতে পারিনি। আমি তো এমনি মজা করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু ওসব বললে আমার অনেক কষ্ট হয়। সরি, আর কখনো এমন বলবো না। এবার প্লিজ একটু হাসো। এই তো আমার লক্ষ্মী বউ। বাসায় আসতে আম্মু তানিয়াকে দেখে বলতে থাকে, কি রে মা, রাগ করে চলে গিয়েছিলি কেন? জানিস না তোকে ছাড়া এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে? আর যাব না আম্মু। শিহাব,
তুই সবসময় আমার মেয়ের পেছনে লেগে থাকিস কেন? একদম আর ওর পেছনে লাগবি না। তানিয়া, আম্মু, ও এরপর থেকে এমন করলে আমাকে বলবে, তখন মজা বোঝাবো। ওকে। রাতে খাবার খেয়ে ঘুমানোর সময় ঘটলো বিপত্তি। তুই খাটে ঘুমাবি না। আজব তো, কেন? আমি বলছি তাই। সব তো ঠিক হয়ে গেল, এখন আবার কি? কিচ্ছু ঠিক হয় নাই। আমাকে কষ্ট দেওয়ার ফল এইটাই, যতদিন না বলবো ততদিন তুই নিচেই ঘুমাবি। এটা কেমন কথা? ওই আমার বাবুটা, আমার সোনাটা। না, একদম আমাকে ওইসব বলে ডাকবি না। আমি তোর কেউ না। ও বউ? কে তোর বউ? কেন বাবু, তুমি আমার কিউট বউ। আমি তোর বউ না। আমার বর তো অনেক ভালো, যে আমাকে অনেক ভালোবাসে, কষ্ট দেয় না। কিন্তু তুই শুধু আমাকে কষ্ট দিস। ও বউ, ভুল হয়ে গেছে। একদম চুপ। তুই আজ থেকে নিচেই ঘুমাবি। তোমার কষ্ট হবে না এতে? আমার কেন কষ্ট হবে? ওকে, গুড নাইট। হুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়। কি ব্যাপার, এখানে আসলাম কিভাবে? আমি তো ফ্লোরে ঘুমাইছিলাম। নিশ্চয়ই তানিয়া নিয়ে আসছে। মনের অজান্তেই মুখের কোণে হাসি ফুটে উঠল। পাগলি একটা, নিজেই নিচে ঘুমানোর জন্য বললো আর নিজেই আবার উপরে নিয়ে আসছে। আমার সোনা বউ। সকালে উঠেই বউ বউ করছিস কেন? আপু, এখন আপনার রাগ কমেনি? কি বললি? আমি তোর আপু, তাই না? না মানে চাচাতো বোনই তো ছিলেন, এখন বউ। একদম চুপ, বিয়াদব। রাগও কেন বাবু, সরি বলছি তো। রাগ তোর সরি? তানিয়ার সাথে ঝগড়া করছিলাম, তখনই মরিয়ম এসে ডাকতে লাগলো। ভাইয়া, আপু তোকে আর ভাবিকে নিচে ডাকছে, তাড়াতাড়ি আয়। তুই যে, আমরা যাচ্ছি। তাড়াতাড়ি আয়। তারপর আমি আর তানিয়া নিচে আসি। আব্বু কিছু বলবে? আসলে তোমাদের বিয়ের পর অনেক সমস্যা গেছে আমাদের পরিবারের উপর। দোকানটা পুড়ে যায়, কাছে কিছু টাকাও ছিল না। তাই আমি বলতে চাইছিলাম কি, তোমরা দুজনে হানিমুনে যাও কিছুদিনের জন্য। এই নাও 2টো টিকিট কক্সবাজারের, ওখানে আমার সব ব্যবস্থা করা আছে। আচ্ছা আব্বু। পরের দিনে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। ওখানে পৌঁছাতে অনেক সময় লাগে, তাই আমরা সোজা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে রেস্ট নেই, কারণ অনেকটা পথ জার্নি করে আসছি। পরের দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকতেই দেখি তানিয়া শাওয়ার নিতেছে। আমাকে দেখে চিৎকার করে ওঠে। কি বাবা, আসার আগে নক করবি তো? আমি কিভাবে জানবো? তুমি ভেতরে আর দরজা লক করো নাই কেন? তুই ঘুমিয়েছিলি তাই আর করি নাই। ও, বের হ এখন। কেন? আমি থাকলে প্রবলেম কি? যেতে বলছি যা। না, আমি ওর একদম কাছে যেতেই ও চোখ বন্ধ করে নেয়। আমি তারপর চলে আসি। তানিয়া হাফ ছেড়ে বাঁচে। এখনও আমার উপর কি অভিমান করে আছো? প্লিজ আমাকে দূরে রেখো না, অনেক কষ্ট হচ্ছে আমার। আমি গিয়ে ওর হাত ধরি, প্লিজ। তানিয়া কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাবি না তো? জীবন থাকতে না। তুমি কখনো ছেড়ে যাবে না তো? কখনো যাব না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। প্রমিস? প্রমিস। ওই হুম। ওই আমার না একটা পিচ্চি শিহাব লাগবে। তাই? হুম। কিন্তু আমার তো একটা ছোট্ট তানিয়া লাগবে। তানিয়া লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাই। আমি ওকে কোলে করে বিছানায় নিয়ে যাই, তারপর ওর ঠোঁটে গলায় কিস করি। তারপর কি হলো মনে নেই। 1 বছর পর আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম, ঠিক তখনই। স্যার, আপনার মেয়ে হয়েছে। তানিয়া কেমন আছে সিস্টার? ভালো না, শেষবার দেখে আসুন। কি বলছেন এসব? আমি কেবিনে গিয়ে, এই তানিয়া ওঠো, আমাদের মেয়ে হয়েছে, তোমার মতোই মিষ্টি। এই তানিয়া দেখো না একবার, কথা বলো না একবার। তুমি কিন্তু তোমার প্রমিস ভেঙে ফেলছো। তুমি আমাকে প্রমিস করছিলে একসাথে মরবো একসাথে বাঁচবো, কিন্তু তুমি আমাকে আগে ছেড়ে চলে যাবে। ঠিক আছে, আমিও চলে যাব। তখনই তানিয়া আমার হাত ধরে। এই পাগল, তুমি আমাকে ছেড়ে কই যাবে? কোথাও না, আমার পাগলিটাকে বুকে নিয়ে রাখবো। তানিয়াকে জড়িয়েছিলাম তখনই। আমাদের রাজকন্যা কোথায় দেখি? তানিয়া আমাকে ছেড়ে এখানে আছে আম্মু। সবাই দেখি সরো, আমি বাবুকে দেখবো। মরিয়ম বেবিকে দেখেই বলতে থাকে। আমি একটু কোলে নেই, তারপরও কোলে নিয়ে বলতে থাকে, ভাবি, দেখেছো বাবুটা একদম তোমার মতো কিউট। ওকে আমার কাছে দাও, ও আমার মেয়ে। হ্যাঁ, জানি তোর মেয়েকে আমি খেয়ে ফেলছি না। সবাই ওর কথা শুনে হাসতে লাগলো। তারপর সবাই আবার মিষ্টি মেয়েকে নিয়ে আনন্দ করলো। সন্ধ্যার সময় আম্মু আব্বু তোমরা বাসায় যাও, আর আমি তানিয়াকে নিয়ে আছি। ঠিক আছে, আমরা এখন আসি। ঠিক আছে। শিহাব, এখানে আসো। বলুন মহারানী। এখানে বসো। তাহলে তোমার মিষ্টিটা দাও। দেখছে তো? কে দেখছে? তোমার পাঠক পাঠিকারা। এই যে পাঠক পাঠিকা ভাই বোন, আর কত দূর যাবেন? এখন আমাদের প্রেম করতে দেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।